গুটি গুটি পায়ে চারিদিক চোখ বোলাতে বোলাতে নিলয় ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করলো। চারিদিক সে বেশ ভালোভাবেই দেখে নিচ্ছে। কড়ুই গাছের নিচে একটা সাদা ড্রেস পরা মেয়েকে একটা হ্যাংলা টাইপ ছেলে হাঁটু ভেঙে বসে প্রপোজ করছে। মেয়েটি কষে একটা চড় দিল সেই ছেলেটাকে। নিলয় সেই দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। যখন সামনে তাকাতে যাবে তখনই নিলয়ের ডান পাটা কিসের একটা উঁচু জায়গায় লেগে ধপ করে পড়ে যাচ্ছে। এমন সময় এক অদৃশ্য হাত নিলয়কে ধরে নিল। নিলয় চোখের চশমাটা ঠিক করে সেই দিকে তাকাতেই দেখে একদল ছেলে বেশ উচ্চ স্বরেই হাসছে। নিলয় আবারও চোখের চশমাটা ঠিক করে নেয়। সেই ছেলেগুলোর মধ্যে থেকে কেউ একজন পা লম্বা করে নিলয়ের হাঁটার পথে রেখে দিয়েছিল, আর সেই পায়ে বেঁধেই নিলয় হুমড়ে পড়ে যাচ্ছিল। নিলয় কোনো কথা বলে না, চুপচাপ হেঁটে সামনে এগোতে যাবে তখনই নেতা গোছের আরাফ নামের ছেলেটি নিলয়ের হাত ধরে টেনে নেয়। সাকিন, তোর পকেট থেকে সিগারেটটা বের করতো। সাফিন নামের ছেলেটি আরাফের কথায় পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে দেয়। আরাফ সিগারেট হাতে নিয়ে নিলয়ের মুখের সামনে জোরপূর্বক সিগারেট ধরে বলতে লাগলো, এই খা খা বলছি। নিলয় আরাফের হাতটা থামিয়ে ওদের দিকে তাকিয়ে বেশ নরম গলাতেই বলতে থাকে, ভাই, আমি জীবনে এসব খাইনি। আমি পারবো না ভাই। নিলয়ের কথাটি শুনে সবাই বেশ হো হো করে হাসতে লাগলো। নিলয় সবার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আবারও চুপসে গেল যেন। হৃদয় নিলয়ের মাথা সজোরে পেছন থেকে গাঁটটা দিয়ে জোরে হাসতে থাকে। সোহাগ নিলয়ের মাথাটা বেশ জোরেই চেপে ধরে নিলয়ের মুখে সিগারেট গুজে দিয়ে বলে, তোর 14 গোষ্ঠী খাবে আজ, তুই খাবি না মানে? ভাই কি বললো শুনতে পাস নাই? টান টান সিগারেট টান বলছি। নিলয়ের ঠোঁটে সিগারেটের আগুন লেগে ঠোঁটের কিছুটা পুড়ে যায়। নিলয় কান্না করতে থাকে। আরাফ জোরে জোরে নিলয়ের মাথায় চড় দিয়ে বলে, সিগারেটটা শেষ করতে না পারলে আজ তোকে অর্ধনগ্ন করে ক্যাম্পাসে ছেড়ে দিব। ওই যে মেয়েটা আসছে, ওর সামনে যাবি, ওর ওড়না জোরে টান দিবি, যা এখন। ভাই, আমি পারবো না। কথাটা বলার পরই আরাফ নিলয়ের গালে চড় বসিয়ে দেয়। সকালের উদীয়মান আংশিক তাপ মিশ্রিত রোদ নিলয়ের চোখ বরাবর পড়ছে। নিলয়ের চোখ লাল হয়ে আসছে, কিছু বলতে চাইছে বারবার, কিন্তু আর পেরে উঠছে না। সেই শক্তিটা মৃতপ্রায়, শুধু ফ্যাল ফ্যাল করে সামনে দাঁড়িয়ে থাকা লোকজনের দিকে তাকাচ্ছেও। আজ প্রথম নিলয় র্যাগিংয়ে পড়েছে। কেমন যেন সব অনুভূতিহীন হয়ে আসছে তার। র্যাগ কাকে বলে এর আগে নিলয় জানতো না। এভাবে ঢাকা ভার্সিটিতে অ্যাডমিশনের পর এমন হবে নিলয় তা ভাবতেই পারেনি। নিলয়ের কাঁধে সাফিন হাত রেখে বলে, এটাকে কি করবো ভাই? এক কাজ কর, ওর গায়ের জামা খুলে নেই। আরে না না, বেচারা তাহলে ন্যাংটা হয়ে ঘুরে বেড়াবে। কথা কস কেন এত তুই? গায়ের জামা খুলে ওরে মেয়েদের ওই ড্রেস পরিয়ে দে। ওই ড্রেস মানে কোন ড্রেস রে শাওন? ভাই, ওই যে আজকাল সব মডার্ন মাই আছে না, নাইট পার্টিতে পড়ে যায়, অর্ধেক খোলা অর্ধেক ঢাকা থাকে। আরে ওই যে সামনে ঢাকা পিছনে খোলা যেগুলা, সেগুলোর কথা বলছি। ওদের মা বাপ নাই মনে হয়, ডেকা মনে হয় পথের ফকির, ভিক্ষা করে টাকা জমায়, আর সেটা দিয়ে দর্জির দোকানে পড়ে থাকা ছেঁড়া ছোটো কাপড় কিনে রাতের অন্ধকার জামা সেলাই করে। না হলে সামনে অর্ধেক ঢাকা আর পিছনে সব খোলা হবে কেন? কি বিশ্রী অবস্থা। যাই হোক, সেরকম কিছু একটা পরিয়ে দেব। তোরা পারিসও বটে, যা, ড্রেস আনা লাগবে না, অন্য কিছু নিয়ে আয়। কি আনবো ভাই, গোবর নাকি? রয় মুজিব, দাঁড়া। জি ভাই। আসার সময় মোবিলও আনিস। হা হা, ঠিক আছে ভাই। মুজিব চলে গেল। নিলয় খুব বাজেভাবে র্যাগিংয়ে ফেসে গেছে, কিন্তু ওর কিছু করার নেই। নিলয় একবার কেবল মুজিবের চলে যাওয়ার দিকে তাকিয়ে নিল, আর একবার আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো কেউ ওদের দিকে ফিরেও তাকাচ্ছে না। নিলয় কাঁদতে কাঁদতে আরফাকে বলল, আমাকে মাফ করে দেন ভাইয়া, প্লিজ। ভাইয়া, আমি তো শুধুই পড়াশোনা করার জন্য এই শহর, এই ক্যাম্পাসে এসেছি। আমি আপনার কিছু করিনি ভাইয়া, আমার সাথে এমন করছেন কেন? প্লিজ ভাইয়া, এমন করবেন না। কোথাও ভুল করে থাকলে বলেন ভাইয়া, আমি এখনই তার পা ধরে ক্ষমা চেয়ে আসছি। কিন্তু আমার সাথে এমন করবেন না ভাইয়া। আগামীকাল আমার পরীক্ষা আছে ক্লাসে ভাইয়া, আমাকে ছেড়ে দেন, পড়তে হবে এখন আমাকে। আমি আপনার ছোট ভাইয়ের মতো। নিলয়ের কথা শুনে সবাই হো হো করে হাসতে লাগলো। নিলয় কোনো কথা বলতে পারছে না,
ক্যাম্পাস থেকে টেনে নিয়ে ওরা পেছনের দিকে চলে আসে নিলয়কে নিয়ে। অনেক উৎসুক জনতা ওদের পেছনে পেছনে আসতে থাকে। কেউ কোনো কথা বলতে পারে না, কারণ সবাই আরাফকে বেশ ভালো করেই জানে ও চেনে। আরাফ প্রভাবশালী ঢাকা শহরের নাজিম মেয়ের ছেলে, সেই সাথে ওর চাচাও একই ঢাকা ভার্সিটির চেয়ারম্যান। আরাফ তৃতীয় বর্ষের ছাত্র হয়ে ছোট্ট বড় সব ছেলে, এমনকি মেয়েদেরও বাজেভাবে র্যাগ করে। কোনো দিন কেউ কিছু বলতে পারে না। কিছু বললেই আরাফ আর ওর সাথে থাকা ছেলেগুলো তাকে প্রচণ্ড রকম যন্ত্রণা দিতে থাকে। আর প্রথম দিনই নিলয় এভাবে ফেঁসে যাবে ওদের কাছে তা কল্পনাও করতে পারেনি। একটু পর মুজিব আসে। দূরে দাঁড়িয়ে থাকা অনেক স্টুডেন্ট আজকেও মজা দেখতে এসেছে। প্রতিদিন আরাফ কোনো না কোনো মেয়ে কিংবা ছেলেকে এভাবে ধরে নিয়ে র্যাগ করে। কিরে মুজিব, এত দেরি হয় নাকি আনতে? ভাই, দুটো ডিমও আনছি। বাহ, মাথায় তোর মাল আছে রে, স্বীকার করতে হবে। গুড, ভেরি গুড। খেলা শুরু করেন তাহলে ভাই, দেরি কিসের আর? ওদের বলা কথাগুলো কানে বিষের মতো বিচ্ছে নিলয়ের। বুকের ভেতরে কেমন যেন করছে ওর। মনে হচ্ছে যেন বুকের ভেতরে সব কিছু সরে সরে যাচ্ছে। বড় ঝড় উঠেছে বুকের মাঝে আজ। গলা শুকিয়ে আসছে। ভয়ে শুধু ওদের দিকে তাকিয়ে ঢোক গিলছে নিলয়। বুকের ভিতরের ধুকপুক ক্রমেই বেড়ে চলেছে। শুরু তো করতেই হইব। মুজিব, জি ভাই। যা বেটাকে ধর। আর শাওন, যা সবাইকে ডেকে আনে দিকে, সবাই এসে দেখুক। শাওন কিছু সময় পর অনেকগুলো ছেলে মেয়েদের ডেকে এনে নিলয়ের সামনে দাঁড় করিয়ে দেয়। মুজিব নিলয়ের দুটি হাত শক্ত করে ধরে। সাফিন আর হৃদয় নিলয়ের সারা গায়ে মোবিল ঢেলে দেয়। কালো মোবিল নিলয়ের নতুন ড্রেসকে সাথে সাথে ভিজিয়ে নিল। ফর্সা শরীরটা মোবিলের পোড়া গন্ধ আর কালো রঙে ছেয়ে গেছে। সোহাগ নিলয়ের মাথায় দুটো ডিম ভেঙে দেয়। আরাফ সহ ওদের ছেলেগুলো সবাই বেশ উচ্চস্বরে হাসতে থাকে। কেবল হাসে না দাঁড়িয়ে থাকা উৎসুক জনতাগুলো আর নিলয়। সবার চোখে মুখে আরাফের প্রতি অজস্র ঘৃণার ছায়া নিলয়েরও খুব ভালো করে টের পায়। আরাফেরা সবাই এক এক করে চলে যেতে থাকে। দাঁড়িয়ে থাকা ছেলেমেয়েগুলোও চলে যাচ্ছে। নিলয় নিথর হয়ে দাঁড়িয়ে থাকে ক্যাম্পাসের পেছন দিকটায়, যেখানে ছোট্ট একটি লেকের চারপাশে নানা ধরনের ফুল গাছ লাগানো। নিলয় পেছন থেকে সামনে আসে। ভার্সিটির সবাই নিলয়ের দিকে অবাক আর হাস্যোজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে আছে। নিলয় তা একবার চোখ তুলে তাকিয়ে আবারও নিচে করে নেয়। ডিমের অংশগুলো চুলে বেয়ে গায়ে পড়ছে। চোখের চশমাটা আগেই খুলে নিয়েছে ওরা। নিলয় কাঁদতে কাঁদতে দৌড়ে ভার্সিটির গেটের কাছে আসে। সেখানে আসতেই হুড়মুড় করে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যায় নিলয়। নিলয় সামনে কিছুই খুব একটা ভালো করে দেখতে পাচ্ছে না। এতক্ষণ নিলয়কে দেখে সবাই সরে যাচ্ছিল, কিন্তু হুট করে গেটের কাছে আসতেই কারোর সাথে ধাক্কা লেগে নিলয় পড়ে যায়। নিলয় উঠে দাঁড়ায়। চোখের সামনে থেকে খানিকটা মোবিল আর ডিমের অংশ মুছে নিয়ে তাকিয়ে দেখে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। কিছু বোঝার আগে মেয়েটি নিলয়ের গালে কষে একটা চর বসিয়ে দেয়। নিলয়ের মুখ দিয়ে কোনো কথা বের হয় না, কেবল সে শুনতে পায়, বেয়াদব ছেলে, ডাস্টবিন থেকে উঠে এসেছিস নাকি? চোখে কি তোর সমস্যা আছে শালা? নিলয় মেয়েটির সামনে থেকে মাথাটা নিচু করে আবারও দৌড়ে চলে আসে। নিলয়ের আজ পুরো পৃথিবীকে হিংস্র মনে হচ্ছে, আর সেই হিংস্রতার শিকার হচ্ছে কোনো এক নির্জন পল্লীর নিরীহ শান্ত ছেলে, যে কিনা শহরে পড়তে এসেছিল। হাই গাইস, কি অবস্থা? নেহার দিকে তাকে অনু, সিমি, রাতুল, মাহিন হেসে উঠল। নেহা ওদের হাসির দিকে কিছুক্ষণ বোকা দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর চিৎকার করে বলল, তোরা কেন হাসছিলি? তোদের সাথে কি আমি কোনো জোকস বলেছি? দোস্ত, তোকে কিন্তু এমন ড্রেসে সেই লাগছে। নেহা কথাটা শুনে নিজের দিকে তাকালো। গায়ে কেমন যেন মোবিল আর ডিমের গন্ধ ছড়িয়ে আছে। নেহা অবাক চোখে একবার নিজের দিকে তাকায়, আর একবার ভাবতে থাকে ভার্সিটিতে আসার সময় যে ছেলেটার সাথে ধাক্কা লেগেছিল তার কথা। আর বলিস না রে, ভার্সিটিতে আসতেই একটা অসহ্য ছেলের সাথে ধাক্কা লেগে এমন হয়েছে। ওই ছেলের গা থেকে এই মোবিল আর ডিম লেগে আমার 15,000 টাকার ড্রেসটা নষ্ট হয়ে গেল। যাই হোক, আরফ কই? আরে মামা, তোমার আরাফই তো ওই ছেলেটাকে নিয়ে এতক্ষণ খেলা করেছে। ওই ছেলের অবস্থা খারাপ করেছে তোমার আরাফ, বুঝলে? হয়েছে, এবার থাম। কই ও বলিস না কেন? ও ক্যাম্পাসের লেকের পাড়ে বসে আছে। তাহলে চল যাই। নেহা আর কিছু বলে না, ওদের সাথে নিয়ে ক্যাম্পাসের পেছনে চলে গেল। সবাই দেখতে পেল আরাফ হাতে গিটার নিয়ে সাফিনের সাথে হাসাহাসি করতেই করতেই আড্ডা মারছে। আরাফের মুখে আনন্দময়ী হাসি উপচে উঠছে।
তুমি কখন এলে? এই তো এখন। দুজনে কিছু সময় গল্প করে নেয়, তারপর আরব গিটার বাজাতে শুরু করে। শুধু তোমায় ঘেরে সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে, শুধু তোমার ছায়া মেঘের ওপর ঢেউ খেলে রোদ দূরে। অভিমানের আড়ি কেটে কোথায় তুমি যাচ্ছ হেঁটে, এই হৃদয়ের চিরকুটে তুমি খুবই ডান পিটে। আমি তোমায় মান ভাঙাবো, ভালোবেসে চোখ রাঙাবো, মিষ্টি কোনো গান শোনাবো গলার নরম স্বরে। আরব গিটার বাজাচ্ছে আর তার সাথেই সবাই মিলে সুর মিলিয়ে গান গাচ্ছে। নেহা লেকের পানির দিকে একাগ্র চিত্তে তাকিয়ে আছে আর ওদের গানের সাথে তাল মিলিয়ে ঘাসের ওপর বসে পায়ের ওপর পা রেখে একটা আঙুল একবার তুলছে আর একবার নামাচ্ছে, এভাবে তাল মেলাচ্ছে। নেহা, এই নেহা, কিছু হয়েছে কি তোর? এই নেহা, নেহা, কি রে, কোন ভাবনার জগতে চলে গেলি তুই? অনু নেহার হাত ধরে ঝাঁকি দিয়ে কথাগুলো বলে। তারপর আরাফের দিকে তাকিয়ে একটা শুকনো হাসি দেয় নেহা। অনুর দিকে তাকিয়ে নেহা বলে, বল। কি হয়েছে তোর? এমন চুপচাপ হয়ে আছিস কতদিন ধরে? কি হয়েছে তোমার? বলবে আমাকে প্লিজ। ক্যাম্পাসে কি কেউ কিছু বলেছে? নাম বলো, নয়তো দেখিয়ে দাও। না, তেমন কিছু না। আসলে পরীক্ষা তো চলে আসলো, কিছুই তো পড়া হয়নি। আবার আজ একটা ক্লাসে পরীক্ষা আছে, তাই আর কি। আরে সমস্যা নেই, আমরা সব ব্যবস্থা করে দিব, চলো এদিকটাতে যাই। আরাফের কথা শুনে নেহা চুপ হয়ে যায়, কিছুই বলে না। নেহার চুপচাপ থাকার পেছনে কারণ আছে, আর সেই কারণ এই আরাফ। সবার সামনে নেহার সাথে আরাফ ভালো ব্যবহার করলেও আলাদাভাবে আরাফ নেহাকে আজ সপ্তাহখানেক হলেও রুম ডেটের জন্য খুবই প্রেশার দিচ্ছে। আরাফকে সে কখনোই ভালোবাসেনি। আরাফকে নেহা তার কাজের জন্য, বলতে গেলে আরাফকে ব্যবহার করার জন্য নেহা আরাফের সাথে ভালোবাসার নাটক চালিয়ে আসছে কয়েক মাস। আর রিলেশনের এমন পর্যায়ে এসে গেছে নেহা, যেখানে প্রতিনিয়ত আরাফ নেহাকে খুব আপন করে পেতে চাচ্ছে, আর নেহা আরাফকে নানা রকম বুঝিয়ে চলেছে। তাই আরাফ সুযোগ বুঝেই নেহাকে তার খুব কাছে নিতে চায়, বসিয়ে দিতে চায় নেহার মিষ্টি চেহারায় তার হিংস্র দন্ত। নেহা বসা থেকে উঠে ক্লাসের দিকে যাবে, তখনই আরাফ হাত ধরে বলে, কোথায় যাচ্ছ? ক্লাসে। ওই অনু, চল ক্লাসে যাই। আচ্ছা যাও, কিন্তু ক্লাস থেকে বের হয়ে পার্কে দেখা করবা। নেহা আর অনু ক্লাসের দিকে যেতে থাকে। আরাফরা সেখানে বসেই আড্ডা দিতে থাকে। আরাফের ক্লাস না করলেও চলে, কারণ প্রভাবশালী ব্যক্তির ছেলে বলে কথা, আর নেহাও বড়লোক বাপের একমাত্র মেয়ে। তবে নেহা ঢাকায় এসেছে কেবল পড়াশোনা করতে, আর নেহার পরিবার থাকে অন্য শহরে। তুই ওদের সাথেই মুখে মুখে তর্ক করতে গেছিস কেন? শোন নিলয়, তুই যদি চুপচাপ চলে আসতে ওইখান থেকেই, তাহলে ওরা কিছু বলতো না। তোর ভুল হয়েছে এরকম একটা কাজ করা। যখন তোকে বলেছিল ওই মেয়েটার ওড়না টেনে নিয়ে চলে আসতে, তুই চলে আসলেই পারতি, তাহলে তোকে আর এত কষ্ট করা লাগতো না। তুই না, মানে কি যে বলবো, তোকে বোঝাতে পারছি না। এরকম কেউ করে? হ্যাঁ না দোস্ত, আমি বলবো তোর অন্যায় হয়েছে, তুই ওদের কথা শুনলেই পারতি। রিশাদের কথা শুনে নিলয় কিছুক্ষণ তাকিয়ে থাকে ওর দিকে। নিলয় ব্যালকনিতে এসে দাঁড়িয়ে দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে সিগারেট জ্বালায়। রিশাদ ওর পাশে যেয়ে নিলয়ের মুখ থেকে সিগারেট কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। নিলয় একটু মুচকি হেসে শান্ত গলায় বলে, ওদের ছামছা কবে থেকে হলি তুই? এই খবরদার বলছি, আজে বাজে কথা বলবি না। আমি ওদের চামচা? তা নয়তো কি, তখন থেকে দেখছি ওদের সুনামেতে তোর পঞ্চমুখ। হ্যাঁ, আমি কি তোর মতো নাকি যে বেশি নায়কগিরি দেখাতে যাব, তারপর মাথায় ডিম ফাটিয়ে দিবে, সারা গায়ে মোবিল মাখিয়ে বাড়িতে ফিরতে হবে? নিলয় কিছু বলে না, কেবল দূরে বসা দুটো পাখির দিকে তাকিয়ে নীরব কী ভাবছে। রিশাদ বলেই চলেছে, আচ্ছা বাদ দে, যা হয়েছে ওসব ভুলে যা, ওদের থেকে দূরে থাকবি। একদম দূরে থাকবি। ডাকলে কাছে যাবি, হ্যাঁ হুম ছাড়া বেশি কিছু কোনো কথা বলবি না, ঠিক আছে? নিলয় হাসে। রিশাদ মুখে বেশ চিন্তার ছাপ স্পষ্ট নিলয় দেখতে পায়। নিলয় বিছানায় চলে এসে গা এলিয়ে দেয়, তারপর, ওই শোন, এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ, তোকেই ডাকছি আমি, এদিকে আয়, আয় আয়। নিলয় এক কাঁধে ব্যাগ ঝুলিয়ে আর এক হাত পকেটে গুজে মাথা নিচু করে ক্যাম্পাসে প্রবেশ করে। ধীর পায়ে হাঁটতে থাকে নিলয়। তখনই নিলয়কে উদ্দেশ্য করে আরাফের ডান হাত সাফিন ডাকল। নিলয় একবার পেছনে তাকিয়ে শিওর হয়ে নেয় ওকে ছাড়া অন্য কাউকে ডাকছে না, কিন্তু না, তারা নিলয়কেই ডাকতে থাকে। নিলয় একটু তাড়াতাড়ি হেঁটেই ওদের সামনে আসে। এসে দাঁড়াতেই সাফিন বলে উঠল, ভাই, ওই বদফুল আসছে।
আরাফ চায়ের কাপটা বেঞ্চের ওপর রেখে টি স্টল থেকে বের হয়ে এসে নিলয়ের দিকে তাকালো। সাথে আরাফের সাথে বেরিয়ে আসে মুজিব, হৃদয় আর সোহাগ। কিরে, কেমন আছিস? জি ভালো। নিলয়ের উত্তর শুনে আরাফ কপাল কুঁচকে নিলয়ের দিকে মাথা থেকে পা পর্যন্ত দেখলো। ভাব দেখে মনে হচ্ছিল আরাফ বোধ হয় দর্জির কাজ শিখবে, কিন্তু না। নিলয়ের দিকে তাকিয়ে আরাফ বলে, তোর নামটা কি জানো? জি নিলয়, আমার নাম নিলয় ভাই। নিলয় ভাই, ক্যাম্পাসের ডন নাকি রে তুই? কিরে সাফিন, মুজিব আমাকে আগে বলিসনি তো ক্যাম্পাসে নিলয় ভাই নামে ডন আছে? এটা তো ঠিক করিসনি মামা, আমাদের তো আগে বলবি। তা নিলয় ভাই আপনি কোন ইয়ারে? আর আপনার ছেলেরা কই সব? যতই হোক ডন মানুষ, নিলয় ভাই প্রভাবশালী ব্যক্তি। নিলয় কোনো কথা বলে না, কেবল একটু ঠোঁট বাঁকিয়ে মুচকি হাসলো। আর সামনে দাঁড়িয়ে থাকা সবাই উচ্চস্বরে হাসতে লাগলো। নিলয় ভয়ে ভয়ে বলে ওঠে, আপনার ভুল হচ্ছে ভাইয়া, আমি আমাকে নিলয় ভাই বলি নাই, আপনাকে ভাই সম্বোধন করে রেখেছি আমি। নিলয়ের বলা শেষ হওয়ার আগেই আরাফ নিলয়ের কলার চেপে ধরে টান দিয়ে কাছে এনে সজোরে চড় মারলো। তারপর বলতে লাগলো, বাপ মায়ের শিক্ষা দেয়নি যে কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছে, তাকেও জিজ্ঞাসা করতে হয় সে কেমন আছে। বড়দের সম্মান করে কথা বলতে হয়। নিলয় কিছু বলতে যেও পারে না, কেমন যেন ডান পাশের গালটা ভোঁ ভোঁ করতে লাগলো। কিছু বোঝার আগেই সাফিন চুল চেপে ধরে বাঁ গালে আর একটা চড় দিয়ে বলল, খুব বেশিস না, তোর মতো ছেলেদের না পুরোটা গিলতে সময় লাগবে না আমার। কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছিস আমাদের নামে, তোর তেরা কথা বলা আজ শিখিয়ে দেব। মুজিব, জি ভাই। ওরা আজ শিখিয়ে দেব বড়দের সম্মান করা। ভাই ফুল কোর্স। নিলয় কিছু বলে না, কেবল ঠাঁই দাঁড়িয়ে আছে। কেবল মনে পড়ে রিশাদের কথা। রিশাদ কাল বলেছিল কর্তৃপক্ষের কানে যেন কথাটা বলি, কিন্তু নিলয় তো বলেনি। তাহলে রিশাদই এমন করেছে? কি আর করা, রিশাদ তাকে অনেক বেশি ভালোবাসে, তাই হয়তো এমন করেছে। নিলয় মনে মনে রিশাদের কথা ভেবে হাসে, কিন্তু ডান গালের ব্যথায় হাসিটা প্রশস্ত হয় না। নিলয় চুপ হয়ে যায়। নিলয় বুঝতে পারছে সামনে যে আরও বিপদ ঘনিয়ে আসছে তা ছিল ওর কল্পনাতীত। আসন্ন বিপদের সাথে চারিদিকের পরিবেশটাও যেন বিষণ্ণ হয়ে আসছিল। চারপাশের পরিবেশ যেন ফাগুনের প্রথম প্রহরটা সৌন্দর্যমণ্ডিত করেছে। চারপাশ যেন নতুনভাবে সেজেছে। নীল রঙা ড্রেস পরে একটি মেয়ে বেশ হনহন করে হেঁটে জটলা হওয়া মানুষদের স্থানের দিকে আসছে। নিলয় একবার মেয়েটার দিকে তাকিয়ে চেয়ে থাকে। মেয়েটি নিলয়ের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। নিলয় মেয়েটাকে চিনতে পেরে এটা ওই মেয়ে যাকে আগের দিন নিলয় ভুল করে ধাক্কা দিয়ে ফেলেছিল, আর মেয়েটা তাকে চড় মেরেও দিয়েছিল একটা। মেয়েটার নাম নিলয় জানে না, কেবল কালকের দুর্ঘটনার পর নিলয় মেয়েটাকে চিনে নিয়েছে। মেয়েটা হাসতে হাসতে আরাফদের সাথে যোগ দিল। নিলয় মেয়েটার দিক থেকে চোখ না সরিয়ে সেদিকেই তাকিয়ে আছে। মেয়েটার নাম নেহা। নেহা নিলয়ের দিকে একবার তাকে হাসি থামিয়ে বলে, আজকের এই মুরগিটাকে। কথাটা বলেই নেহা উচ্চস্বরে হেসে ওঠে। নিলয় মেয়েটির হাসির দিকে তাকিয়ে থেকে অপলক। কেমন যেন বিবহমান স্রোতের আবেগময়ী শব্দের কোলাহলে চারপাশ স্তব্ধ হয়ে নিলয়ের কানে কেবল নেহার হাসির ঝংকার বেজে চলেছে। আরাফ নিলয়ের দিকে তাকিয়ে তা বুঝতে পারে। আরাফ নিলয়ের কলার ধরে বলে, ওই হিরো, ওই যে একটা মেয়ে আসছে শর্ট স্কার্ফ পরা। আচ্ছা, কিসমিস খাইছস কখনো? জি জি ভাইয়া। আজ আবার খাবি। ওই যে দেখ দেখ ওই মেরে, হ্যাঁ ওরে গিয়েই তোরে করতে হবে। কি করতে হবে ভাই? কথাটা বলার সাথে সাথে একটা লাথি মারে সাফিন। নিলয় শীতকে পড়তে যেও পড়ে না। সাফিন অবাক হয়। যতটা দূরে নিলয় পড়বে ভাবছিল, নিলয় তো পড়েইনি, বরং সেখানেই দাঁড়িয়ে থাকে। সাফিন বেশ জোর গলাতেই বলে, বোঝস না নাকি, খাইতে বলছে ভাই তোরে, খুব পাকছো এখনই। ভাইয়ের মুখ থেকে শুনতে চাস নাকি করতে হবে? বলে দেন ভাই, ছেলের বয়স হয়ে গেছে আর পাখনাও গজিয়েছে। তখনই সবাই নিলয়ের উপর ঝাঁপিয়ে পড়ে মারে ইচ্ছা মতো। মারার সময় কোনো জায়গায় কোনো বিচার আচার ছিল না। শারীরিক নির্যাতন ছেলেদের কিভাবে করা হয় সে সময় বুঝেছিল নিলয়। নিলয়কে সবাই গণপিটুনি দিতে থাকে। চোখ দুটো চলে যায় দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। নেহা নামের মেয়েটি একবার বলে ওঠে, আরাফ থামো প্লিজ, এমন করো না, ও মরে যাবে। এমন কেন করো তোমরা?
নেহা এসে আরাফদের সেখান থেকে নিয়ে চলে যায়। ভার্সিটির অনেক ছেলেমেয়ে দাঁড়িয়ে দেখতে থাকে নিলয়ের রক্তাক্ত শরীরটা মাটিতে পড়তে থাকে। নিলয় কাঁচতে থাকে, মুখ দিয়ে লালাসহ রক্ত বের হতে থাকে। পেটে ব্যথায় আর দাঁড়াতে পারছে না ও, কথা বন্ধ হয়ে আসছিল, চোখ দিয়ে শুধু অঝোর ধারায় পানি ঝরছিল। নিলয় তল পেটে হাত দিয়ে পাগলের মতো মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। নিলয় কোনো একজনকে দৌড়ে আসতে দেখে পরিচিত একটা মুখ। নিলয় শুনতে পায়, নিলয়, ঠিক আছিস তুই? তোর কিছু হবে না, আমি আসছি। নিলয় মুখ ও কণ্ঠটা বেশ ভালো করেই চেনে। রিশাদ দৌড়ে আসে নিলয়ের কাছে। নিলয়ের হাত ধরে টেনে তুলতেই নিলয় দেখতে পায় আরও একজন এগিয়ে আসছে তাদের দিকে। নিলয় একটু অবাক হলেও কিছু বলতে পারে না। সেই একজনটা হলো নেহা। কিন্তু নেহা কেন এগিয়ে আসে নিলয়কে বাঁচাতে? প্লিজ তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যান, চলুন আপনাকে আমি পৌঁছে দিচ্ছি। নিলয়কে সেদিন নেহা আর রিশাদ হসপিটালে নিয়ে যায়। নিলয় কিছুদিন পর সুস্থ হয়ে ওঠে। নিলয় মেসে ফিরে আসে। এ কদিন রিশাদ নিলয়কে অনেক বেশি কেয়ার করেছে। নিলয়, সরি রে, আমার জন্য তোর মার খেতে হয়েছে। আরে বাদ দে। আমি যদি বিচার না দিতাম তাহলে এত কিছু হতে নাও পারতো। প্লিজ তুই কিছু করিস না, চল আমরা পুলিশের কাছে যাই। নিলয় কোনো কথা বলে না, কেবল একটু হাসে। গায়ে ব্যথা থাকায় জোরেও হাসতে পারছে না। রিশাদ জানে নিলয়ের হাসির কারণ, তবুও নিলয়ের দিকে ভ্রু কুঁচকে তাকায় রিশাদ। বোকার মতো প্রশ্ন করে, হাসিস কেন তুই? এমনি সিগারেট দে। মনে নাই সেদিন সিগারেট না খাওয়া নিয়ে আরবদের সাথে তোর ঝামেলা হয়েছিল? সেদিন তো সিগারেট খাইতেই চাসনি, কিন্তু আমি তো জানি তুই সিগারেট ছাড়া চলতেই পারিস না। এসব বাদ দে, চল পুলিশের কাছে যাই। পুলিশ কি করবে? তাহলে কে করবে? তুই। আর কতদিন এভাবে, এবার তো চলো। আরাফের কথা শুনে নেহা যেন কেমন নড়ে চড়ে বসলো। আরাফের কাঁধ থেকে মাথা তুলে এক হাত দূরে সরে আসলো নেহা। আরাফ এগিয়ে যেতেই নেহাও সরে যেতে থাকে। আরাফ আবারও বলে, কি হচ্ছে নেহা, এমন কেন করো? আমি না, তুমি কেমন যেন করছো। এমন করছি? তোমার হাতকে কন্ট্রোল করো, আমার লজ্জাস্থানে ছোঁয়ার চেষ্টা করেছো। প্লিজ আরাফ, এসব বিয়ের পর এমন কোনো কিছু করো না তুমি। কাম অন নেহা, বিয়ের পর তো রাত দিন পড়েই আছে, আগে তো একটু মাস্তি করে নেই। আর সবাই জানে একটা মেয়ের সাথে একটা ছেলের ফিজিক্যাল রিলেশন না হলে সেই মেয়েটা ছেলেটাকে ছেড়ে চলে যায়। এটাই বাস্তবতা। তোমাকে ভালোবাসি, তোমার সাথে রুম ডেট না হলেও তুমিও ছেড়ে চলে যাবে। চুপ, আর একটা কথা বলবে না তুমি। তোমার কাছে ভালোবাসাটা এরকম হতে পারে, কিন্তু আমার কাছে না। আমারই ভুল ছিল তোমার প্রপোজাল গ্রহণ করার। আমি যাচ্ছি। নেহা উঠে চলে আসে। নেহা আরাফকে প্রথম সময় কাটানোর জন্য ভালোবাসলেও ধীরে ধীরে চেয়েছিল আরাফকে সে সত্যিকার অর্থে ভালোবাসবে। কিন্তু আরাফের কাছে আজ ভালোবাসা টিকিয়ে রাখার নতুন এক বাস্তব গল্প শুনে ভালোবাসাটাই কেমন যেন গা গুলিয়ে তুলছে। নেহা চাইলেও ব্রেকআপ করতে পারছে না, কারণ আরাফের বাবা নেহার বাবার থেকেও প্রভাবশালী। আর তাছাড়া যদি সবাই মিলে নেহাকে তুলে নিয়ে যায় তখন কি হবে? এসব কিছু ভেবেই নেহা রিলেশন চালিয়ে যাচ্ছে। আর ওদিকে আরাফ একজন প্লে বয়। তবে নেহাকে সে সত্যি ভালোবাসে, তবে আরাফ আরও অনেক মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে আছে। এটা নেহা যেমন জানে না, তেমনি ওই বাকি মেয়েগুলোও জানে না। আরাফ কেবল তাদের সাথে ফিজিক্যাল রিলেশনের জন্যই ভালোবাসার নাটকটা করছে। নেহা মাথাটা নিচু করে হাঁটে, কেমন যেন সব অস্বস্তি লাগছে। আরাফের মুখটা মনে পড়লেও ওর চরিত্রের কাছে তা কালো হয়ে ভাসছে। দূর থেকে নিলয়কে নেহা দেখতে পায়, মাথা নিচু করে ছেলেটা আসছে। আর এদিকে নিলয় বেশ কয়েকদিন পর ভার্সিটিতে আসলো। মজার ব্যাপার হলো নিলয় এই অবধি যে কদিন ভার্সিটিতে এসেছিল কোনো দিনও ক্লাস অবধি যেতে পারেনি। ক্যাম্পাসে আসাকালীন র্যাগিংয়ের শিকার হতে হয়েছে তারপর অপমানে ফিরে আসতে হয়েছে, না হয় ফিরে আসতে বাধ্য করেছে তাকে। নিলয় মাথাটা নিচু করে এগিয়ে যাচ্ছে। আয় নিলয়, এদিকে আসো। নিলয় থমকে দাঁড়ায়। এই অবধি নিলয়কে এখনও কেউ নাম ধরে ডাকেনি বা এভাবে ডাকেনি। নিলয় ঘুরে তাকিয়ে দেখে নেহা নামের সেই মেয়েটি তাকিয়ে আছে নিলয়ের দিকে এবং হাত ইশারা করে ডাকছে। নিলয় ধীর পায়ে এগিয়ে যেতে থাকে নেহার দিকে। তখনই পিছন থেকে কে যেন নিলয়ের কাঁধে হাত রাখলো। নিলয় ঘুরে তাকাতেই দেখে আরাফ আর তার দলের ছেলেপুলেরা। নিলয় মাথাটা নিচু করে নেয়। কোথায় যাচ্ছিস? কোথাও না ভাইয়া। নেহার দিকে যাচ্ছিস না? নেহা, তুমি যাও এখান থেকে। কেন? বললাম না যেতে। দেখো আর ছেলেটাকে অনেক সমস্যায় ফেলেছো, ক্লাস করতে দাও কি ঠিক মতো।
দিব না। আর এত দরদের কি আছে, চলে যাও। নেহা আর কিছু বলে না। নিলয়ের দিকে একবার তাকিয়ে চলে যায়। নিলয় সবার দিকে আরেকবার তাকিয়ে মনে মনে বলে, শালারা আবার এসেছিস? নিলয়কে নিয়ে ওরা ক্যাম্পাসের মাঝখানে এসে দাঁড়ায়। আরাফ সাফিনের দিকে ইশারা করে বলে, নে শুরু কর। সাফিন, মুজিব আর সোহাগ চিৎকার করে লোক ডাকতে শুরু করেছে। নিলয় কেবল বোকার মতো চেয়ে থাকে। খানিকটা পর অনেক স্টুডেন্টস জমা হয়ে যায়। আরাফ তখন চিৎকার করে বলে, বন্ধুগণ, আজ আমাদের এই নতুন হিরো ভার্সিটির বাইরে কোনো মেয়েকে টিস করবে, তার গালে চুমু খাবে। সবাই কি তা দেখতে চাও? কেউ কোনো কথা বলে না, কারণ এমনটা সবার ক্ষেত্রেই হয়েছে। কোনো স্টুডেন্টস বাদ যায়নি আরাফের মর্মান্তিক র্যাগের থেকে। তাই সবাই সায় না দিলেও আরাফ নিলয়কে ক্যাম্পাস থেকে টেনে হিঁচড়ে নিলয়কে আরাফরা বাইরে নিয়ে আসে। নিলয় ভার্সিটির গেটের কাছে এসে দাঁড়ায়। আরাফ তখনও নিলয়ের জামার কলার ধরে আছে। নিলয় তখনও যথেষ্ট সম্মানপূর্বক ভাষায় বলে ওঠে, আরাব ভাই প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি আর কোনোদিনও ভার্সিটিতে আসবো না। আমাকে মাফ করে দিন। আমি কোনোদিনও আপনাদের সামনে আসবো না। চুপ শালা, এখন কোনো কথা না। এই সাফিন, ফোন বের করে ভিডিও করে নে। আর কি যেন তোর নাম? ভাই, ওর নাম তো নিলয়। ও হ্যাঁ, শোন হালার পুত, সামনে তাকা, দেখ অনেকগুলো মেয়ে আসছে। ওই মেয়েগুলোর মধ্যে যে টাইট পোশাক পরে আছে তাকে যে সরাসরি বলবি আপনার সাথে করতে চাই। ছি ভাই, এসব কি বলেন? আমি পারবো না। কথাটা বলার সাথে সাথে নিলয়ের গালে সাফিন এসে চর বসিয়ে দেয়। আরাফ রেগে যে বলে ওঠে, শালা মা, যা বলছি তাই কর, না হলে তোর খবর আছে। আর শোন, আমাদের দিকে একদমই তাকাবি না, সোজা যাবি, বলবি আর চলে আসবি। নিলয়কে আরও একটি কষে চর দিয়ে সবাই সেখান থেকে চলে আসে। নিলয় কিছু বলে না, সোজা মেয়েগুলোর সামনে যেয়ে আরাফদের বলা কথাগুলোর মধ্যে প্রথম কথা বলতেই মেয়েটা চিৎকার দিয়ে ওঠে, নিলয়ের গালে কষে চর মারে। সাথে সাথেই আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। ক্যাম্পাসে তখন আরও যেসব বড় ভাইয়ারা ছিল ওই সময় সেখানে এসে নিলয়কে রাস্তার উপর রেখে ইচ্ছে মতো মারতে থাকে। আম জনতা গণপিটুনি দিতে থাকে। বেশ কিছু সময় নিলয়ের ওপর এক প্রকার ঝড় নির্যাতন চলতে থাকে। কেউ শোনেনি সে সময় নিলয়ের কথা। অনেক লোকের ভিড়ে পরিচিত দুটো মুখ নিলয় দেখতে পায়, নেহা ও রিশাদ। কিন্তু তাদেরও কিছু করার ছিল না, কেবল তারা আত্মচিৎকারে বলেই চলেছে ওকে ছেড়ে দিন। কিন্তু কেউ শোনেনি ওদের কথা। হঠাৎ করে নিলয়ের ওপর সবার মারের ঝড়তা থেমে যায়। নিলয় রক্তাক্ত অবস্থায় সামনে তাকিয়ে দেখে কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে। নিলয়ের যেন প্রাণ ফিরে পেল। এই অবস্থার মধ্যে পড়ে পুলিশদেরকে নিলয়ের আসলেই বন্ধু বলে মনে হতে লাগলো। রিশাদ আর নেহা দৌড়ে নিলয়ের কাছে আসে। নিলয়ের গাল বেয়ে রক্তের লালা যেন চারপাশে ছড়িয়ে পড়েছে। টি শার্টটা রক্তের লাল রঙে ছেয়ে গেছে। পুলিশের মধ্যে অফিসার গোছের লোক বলে উঠল, কি হয়েছে এখানে? সবাই কেন ছেলেটাকে এইভাবে মারছে? রিশাদ কিছু বলতে যাবে তখনই কোথা থেকে আরাফ এসে সামনে দাঁড়ায়। অফিসারকে সালাম দিয়ে বলে, স্যার, ও একটা অভদ্র ছেলে, মেয়েদের প্রচুর উত্ত্যক্ত করে। এই যে এখন এখানে ওই মেয়েটাকে বাজে কথা বলেছে বলে সবাই ওকে মারছে। পুলিশ অফিসার রাফিন মেয়েটার দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞাসা করতে মেয়েটি কান্না করতে করতে বলে, জি স্যার, এই ছেলেটা এসে আমাকে অনেক বাজে কথা বলেছে। রাফিন আর কোনো কথা শোনে না, সোজা নীলাকে একটা চর দিয়ে থানায় নিয়ে চলে যায়। নীলয় থানায় বসে আছে, হেলান দিয়ে বসে কী যেন ভাবছে। অফিসার রাফিন খানিকটা অবাক হয়ে নীলয়কে দেখে, কারণ এখানে যতজন কয়েদি হয়ে আসে সবাই এতক্ষণ স্যার আমি নির্দোষ, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন, আর করব না, এই রকম কথা বলে কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করতে থাকে। কিন্তু নীলয় গারদের ভেতরে দেয়ালে হেলান দিয়ে এক পা লম্বা ও আরেক পা খাটো করে একটা হাত সেই পায়ের উপর দিয়ে বসে আছে, একদম চুপচাপ। গাল বেয়ে কপাল ফেটে যার রক্ত বের হচ্ছে তখনও। সেদিকে নীলয়ের কোনো খেয়ালই নেই। শেষমেশ অফিসার রাফিন তা সহ্য না করতে পেরে বলেই ফেলে, ওই ছেলে, তোর কপাল কেটে রক্ত বের হচ্ছে তো, দাঁড়া ডাক্তার নিয়ে আসে। দরকার নেই। মানে? আমি মেসেজেই ডাক্তার দেখে নিতে পারবো। হোয়াট? তুই কি পাগল? তোকে কে ছেড়ে দিবে? পাগলের মতো কথা না বলে বসে থাক। রাফিন ডাক্তার আনতে চলে যায়। একসময় ডাক্তার নিয়েও আসে। ভেতরে প্রবেশ করে ডাক্তার ক্ষত ড্রেসিং করে ব্যান্ডেজ করে চলে যায়। নীলয়কে রাফিন বলে, কি দরকার ছিল মেয়েদের টিচ করার? তোকে দেখে তো ভালো ঘরের ছেলে বলেই মনে হয়।
হাসিস কেন? যদি বলি আমি এমন কিছুই করিনি তাহলে কি ছেড়ে দিবেন? দেব। তোকে দেখি মায়া হচ্ছে বড্ড। উপর দেখে কারো মায়াতে পড়তে নেই। মানে কিছু না, আপনি মায়াতে পড়বেন আর সেই মায়া কাটতে অনেক বেশি সমস্যা। যেমন আপনি আপনার স্ত্রীর মায়াতে ওর সাথে ঝগড়া হওয়ার পরও না পারছেন একা থাকতে, না পারছেন ওনার সাথে কথা বলতে। ওই ছেলে, তুই কিভাবে জানলে আমার বউয়ের সাথে ঝগড়া হয়েছে? আপনার কপালের দুটো চিন্তার বাস দেখে। কি মানে? নিলয় কোনো কথা বলে না, কেবল মনে মনে হাসে। নিলয় কেবল আন্দাজে ঢিল ছুঁড়েছে মাত্র, কিন্তু ঢিলটা এভাবে টার্গেটে লাগবে সেটা নিলয় নিজেও জানে না। পুলিশ অফিসের থানায় থাকা আয়নাতে নিজেকে একবার দেখে নিল। কপালে ওনার কোনো ভাঁজ নেই। উৎসুক দৃষ্টিতে নিলয়ের দিকে তাকায় উনি। নিলয় জানে এখন ডাফিন তাকে নানা রকম প্রশ্ন করবে, তাই সে প্রসঙ্গ ঘুরিয়ে বলতে থাকে, আমি নতুন, এই শহরে নতুন, ভার্সিটির নিতান্তই নতুন একটা স্টুডেন্ট। খেটে খাওয়া বাবার গরিব সন্তান, খুব কষ্ট করে এখানে পড়তে এসেছিলাম, কিন্তু কপাল দোষে এই রেগ বাহিনীর পাল্লাতে পড়েছিলাম, যার প্রতিনিয়ত তাদের কাছে আমার রক্তের কেশর দিতে হচ্ছে। আপনাদের মতো পুলিশরা ওদের কথা শুনে নিশ্চুপ থাকে। যারা রেগ দিয়েছিল তারা ছিল প্রভাবশালী বাবার কুলাঙ্গার সন্তান। অমানুষের মতো নির্যাতনের শিকার হতে হয়েছে আমার, এমনই আমার মতো নতুনদের। স্যার, এই ক্যাম্পাসের র্যাগিংয়ের আরও অনেক ভয়ানক আর ভয়ঙ্কর ইতিহাস আছে। আপনারা তো কেবল বোবা থাকেন, আর যাকে রেগ করা হয়েছে তাকেই এখানে ধরে এনেছে। মেয়েটাকে আমি কিছুই বলিনি, জাস্ট রেগের জন্য এসব কিছু হয়েছে। আপনারা পারবেন না কোনোদিন কিছু করতে। ও, বুঝতে পারছি। তাহলে এটা আরতেরই কাজ, কিন্তু কিছু করতে পারবো না মানে? এতদিনে কিছুই করেননি যখন, এখন করে কি হবে? যা করার আমরাই করি। মানে ওদের রেগ সহ্য করি। রাফিন কোনো কথা বলে না, কেবল চুপ হয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে। ঠিক সেই সময় কালো স্যুট পরা, ভেতরে সাদা শার্ট, কালো টাই, তার সাথে ম্যাচিং করা কালো প্যান্ট, হাতে নীল ফাইল ধরে আছে। রাফিন লোকটাকে বেশ ভালো করেই চেনে। ওনার নাম আদনান, দেশের নাম করা একজন বড় ব্যবসায়ী, 10টা কোম্পানির মালিক আদনান সাহেব। রাফিন দেখে আরও কয়েকজন লোক ওনার পেছনে থানায় প্রবেশ করে, আর তারা সবাই উকিল। রাফিন এত সব নামি দামি লোককে একসঙ্গে দেখে বেশ ঘাবড়ে যায়। রাফিন সাথে সাথে উঠে দাঁড়িয়ে আদনান সাহেবের উদ্দেশ্যে বলে, স্যার আপনি প্লিজ বসুন। কি খাবেন স্যার, ঠান্ডা না কফি? ওই কে আছিস, স্যারদের জন্য ঠান্ডা নিয়ে আয়। আদনান সাহেব আংশিক মুখ বাঁকিয়ে রাফিনের দিকে একবার তাকায়, তারপর চেয়ারে হাত দিয়ে দাঁড়িয়ে বলে, রাফিন সাহেব, আমি বসতে আসিনি, এইমাত্র যাকে ধরে এনেছেন তাকে ছাড়াতে এসেছি। আদনান সাহেব কথা শেষ করতে না করতেই রাফিন দেখে আরও দুজন লোক থানায় প্রবেশ করে, নেহা ও রিশাদ। নেহা অবাক চোখে তাকায় রাফিনের সামনে আদনানকে দেখে। কে না চেনে তাকে? শহরে সবাই এই আদনানকে এক নামে চেনে, আর সেই বিশিষ্ট লোক নিলয়কে ছাড়াতে এসেছে। নেহা ভেবেই তা অবাক হচ্ছে। স্যার আগে বসুন প্লিজ, তারপর কথা বলছি। নাও মিস্টার রাফিন, এই নিন। আদনান সাহেব আর কোনো কথা বলে না, সোজা নিলয়ের জামিনের কাগজে রাফিনের টেবিলের সামনে রেখে দেয়। রাফিন আর নেহা সবাই বড় বড় চোখে তাকাচ্ছে টেবিলে রাখা কাগজের দিকে, আরেকবার তাকাচ্ছে স্যুট টাই পরা আদনান সাহেবের দিকে। রাফিন মনে মনে বহুবার বলেই ফেলেছে, এই ভদ্রলোকের ঝামেলা যত তাড়াতাড়ি শেষ করা যায় ততই নিজের জন্য মঙ্গল। কিন্তু ভদ্রতার খাতিরে কিছুই করতে পারছে না রাফিন। রাফিন তাড়াতাড়ি কাগজটা দেখে বলে, রহিম ভাই, নিলয়কে নিয়ে আসুন। নিলয় আসে। সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। ইনোসেন্ট মুখশ্রী, গোল গোল দুটো চোখের ঢল ঢল চাহনি নিয়ে নিলয় আসে। সবাই অবাক হয়ে তাকায়, কেবল রিশাদ বাদে। আদনানের সাথে থাকা লোকগুলো ভাবে, কী এমন বিশেষত্ব আছে এই ছেলের মধ্যে যার জন্য এই প্রভাবশালী আদনান সাহেব তাকে ছাড়াতে এসেছে? কী সম্পর্ক ওর সাথে? কিন্তু কেউ কিছু জিজ্ঞাসা করার সাহস পায় না। নিলয় আসতেই আদনান সাহেব বলে, নিলয়। সবাই আদনান সাহেবের কথা শুনেই ওনার দিকে তাকায়, আর স্পষ্ট দেখতে পায় আদনানের চোখের কোণে পানি। নিলয় মুচকি হাসে, কিন্তু আদনান সাহেব হাসে না।
নিলয় আদনানের দিকে একবার তাকিয়ে রিশাদের পাশে দাঁড়িয়ে থাকা নেহার দিকে তাকে শুকনো এক হাসি দেয়। আদনান বলে, আরবদের আমি দেখছি। না, তার কোনো দরকার নেই। রাফিন সাহেব আছে তো, উনিই দেখবে। আদনান আর কোনো কথা বলে না, রাফিনের দিকে তাকিয়ে এক তীক্ষ্ণ দৃষ্টি দেয়। রাফিন বুঝে নিয়েছে তার কী করতে হবে। আদনান আর দাঁড়ায় না, নিলয়ের দিকে আর একবার তাকিয়ে আদনান সোজা চলে আসে থানা থেকে। নিলয় ধীর পায়ে এগিয়ে এসে রাফিনকে বলে, বলেছিলাম না স্যার, আমি মেসেজে ব্যান্ডেজ করে নিব। নিলয় আর কোনো কথা না বলে সেও থানা থেকে চলে আসে। রাফিনের মনে হাজারটা প্রশ্ন নিলয়কে নিয়ে, কিন্তু সেই প্রশ্নগুলো করার একদমই সুযোগ পায় না। তবে রাফিন জানে এখন তার কী করতে হবে। সোজা ভার্সিটিতে যেতে হবে, তারপর বাকিটা সেখানেই দেখা যাবে কি হবে। তারপর কালো রঙের 4 জন পুলিশ সহ জিপ গাড়িটা ভার্সিটির মধ্যে প্রবেশ করে। কিছু সময় আগে ঘটে যাওয়া ঘটনাগুলো সবার এখন মুখে মুখে, তাই পুলিশ আসবে এটাই স্বাভাবিক। আর সবাই জানে পুলিশ এসে আসামির বিরুদ্ধেই কথা বলবে, তাই সবাইকে আরাফের ভয়ে মিথ্যে কথা বলা ছাড়া কোনো উপায় নেই। কারণ রাত শেষে ঠিকই ভার্সিটিতে সবার আসতেই হবে, আর এটার সুযোগে স্থানীয় প্রভাবশালী লোকের ছেলেগুলো দূরের ছেলেমেয়েদের নিয়ে যা ইচ্ছে করে। প্রতিবাদ করলেই সমস্যা কমার থেকে দ্বিগুণ বেড়ে যায়। রাফিনের গাড়িটা যখন ভার্সিটির প্রাঙ্গণে এসে থামে, তখন সবাই সেদিকে তাকিয়ে আছে। আরব আর তার ছেলেরা ক্যাম্পাসেই বসে আড্ডা দিচ্ছে। রাফিন সোজা সেখানে যায়। ওই ওঠ। আরাফের উদ্দেশ্যে বলা কথাটা আরাফ প্রথমে শুনেও খেয়াল করেনি, কিন্তু বাকিরা ঠিকই শুনে চুপ হয়ে যায়। রাফিন জামার কলার ধরে আরাফকে টেনে তুলতে ভার্সিটি যেন তখন এক থমথমে পরিবেশ বহন করে। সবাই চুপ হয়ে এবং উৎসুক হয়ে সেদিকেই তাকিয়ে আছে। আরাফ হেসে দিয়ে বলে, অফিসার, আপনার বুকে সাহস আছে দেখছি, কিন্তু যেটা করছেন না এর ফল অনেক খারাপ হবে। কথাটা শেষ করতেই রাফিন আরাফের গালে কষে চড় দেয়। আরাফের পাশে থাকা ওর দলের ছেলেরা রাফিনের দিকে ছুটে আসে, কিন্তু আরাফ তা আটকে নেয়। আরাফ জোরে হেসে ওঠে। রাফিন বলে, আজ শেষবারের মতো তোকে বলছি, এরপর আর যদি একটা স্টুডেন্টকে কোনো প্রকার র্যাগ করেছিস তোরা, তাহলে দেখিস আমার থেকে খারাপ কেউ হবে না। আরে অফিসার, এই অবধি কেউ কিচ্ছু করতে পারেনি, আর আপনি তো কোথাকার খুন পুলিশ। জাস্ট একটা ফোন কলে আপনাকে সোজা বিভাগ ছাড়া করে দেব। আইনের শিকলে হাত বাঁধা, না হলে তোকে এখানেই মেরে রেখে দিতাম। তোদের আজকেই থানায় নিয়ে থেরাপি দিতাম, কিন্তু তোদের পাস্ট হিস্ট্রি শুনে খারাপ লাগলো। তবে তোদের সাথে খুব দ্রুত আমার আবার দেখা হবে। মাথায় রাখিস, নিলয়ের সাথে যেটা করেছিস সেটার ফল তোদের হারে হারে টের পাওয়াবো আমি। স্যার, আমরা না দিলেও ক্যাম্পাসে অনেক আছে, তাদের কিভাবে ঠেকাবেন? সাফিন বিদ্রুপের একটা হাসি দিয়ে রাফিনের দিকে তাকিয়ে বলল কথাটা। রাফিন জানে আরাফও এই এলাকার প্রভাবশালী একজন নেতার ছেলে, তাই বেশি ওভার রিয়্যাক্ট করে লাশও তার পড়ে যেতে পারে। তবে রাফিন বলে, কি করে ঠেকাবো? পেছনে লাঠির ডান্ডা পড়লে এমনিই সব ঠান্ডা হয়ে যাবে। তোদের এসব নিয়ে কষ্ট করে ভাবতে হবে না, কেমন? রাফিনা দাঁড়ায় না, সোজা চলে আসে। ক্যাম্পাস শুধু লোক রাফিনের দিকে তাকিয়ে আছে। এই 5 বছরে এই রকম ঘটনা প্রথম ঘটল, কিন্তু আরাফ থেমে থাকার মানুষটা ফোন বের করে তার বাবা ও চাচাকে সবটা বলল। ক্যাম্পাসের গেটের কাছে আসতেই নেহার সাথে রাফিনের দেখা। রাফিন জিপ থেকে নেমে নেহার সামনে যেয়ে দাঁড়ায়। নেহা ভ্রুকুচকে তাকায় রাফিনের দিকে। রাফিন কোনো ভনিতা ছাড়াই বলে, আপনিও তো গিয়েছিলেন থানায় নিলয়কে দেখতে। হুম। আদনান সাহেবকে চেনেন? তাকে কেউ না চেনে। আরে আমি বলতে চাচ্ছি নিলয়ের সাথে ওনার কি সম্পর্ক? আমিও জানি না। মানে আপনার না ফ্রেন্ড? সেটাও জানি না। আরে ম্যাডাম, তাহলে দেখতে গিয়েছিলেন কেন? জানি না। উফ, জানেনটা কি? কিছু না। ওকে, নিলয়ের ঠিকানাটা দিন। সরি মিস্টার, সেটাও জানি না আমি। অ্যাকচুয়ালি আমার সাথে নিলয়ের এখনও কথা হয়নি। ওকে আমার বিএফ মেরেছিল, দেখতে গিয়েছিলাম। নেহা চলে আসে। রাফিন বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে আসে ভার্সিটি থেকে। নেহা ধীর পায়ে ক্যাম্পাসে এগিয়ে যায়। আরাফ নেহাকে দেখেই ডাক দেয়। নেহা সেদিকে যায়। আরাফের কাছে যেতেই আরাফ বলে, তুমি নীলাকে কেন দেখতে গিয়েছিলে? এমনি। এমনি মানে? কি সম্পর্ক তোমার সাথে ওর?
আমি একটা জিনিস খেয়াল করেছি, ওকে কিছু বললেই তুমি বাধা দাও। কোথাও এমন নয় তো তুমি আরও প্রেম করছো? আরাফের গালে নেহা একটা চর বসিয়ে দেয়। আরাফ চোখ বড় বড় করে নেহার দিকে তাকিয়ে আছে। সবাইকে কি তোর মতো খারাপ মনে হয়? তোর মতো কি অন্যদের সাথে আমি প্রেম করে বেড়াবো? বেয়াদব ছেলে, কি মনে করেছিস? হ্যাঁ, তুই অন্যদের সাথে প্রেম করবি আর সেটা আমি জানবো না? আর আমাকে ডেটিংয়ের ভালোবাসা শেখাতে আসছিস, তাই না? নেহা কথাগুলো শেষ করে গটগট করে হেঁটে ভার্সিটি থেকে বের হয়ে আসে। আরাফ গালে হাত দিয়ে নেহা চলে যাওয়ার দিকে তাকায়। সাফিন বলে ওঠে, ভাই এটা কি হলো? সবটা হয়েছে ওই শালা নিলয়ের জন্য। ওকে পেয়ে নেই, ওকে একেবারে মেরেই ফেলবো। ভাই রাফিন আর নেহা দুজনেই আজ তোমাকে চর মেরে গেল। সময় খারাপ যাচ্ছে, কাল থেকে র্যাক বাড়িয়ে দে। আর এখনই ঘোষণা করে দে যে শালা পুলিশের কাছে কমপ্লেন করবে তাকে ভার্সিটি ছাড়া করবো। আরাফের কথা মতো সোহাগ আর মুজিব সারা ক্যাম্পাসে কথাটা জানিয়ে দেয়। সবাই বুঝে নিয়েছে কাল থেকে তাদের কপালে অনেক খারাপ কিছু ঘটতে যাচ্ছে। রাফিন নিলয়ের ম্যাচের সামনে দাঁড়িয়ে আছে। সেদিনের ঘটনার পর নিলয়ের ম্যাচ খুঁজে বের করতে রাফিনের সময় লেগেছে 15টা দিন। রিশাদ ম্যাচের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসারের সামনে যায়। স্যার, আপনি এখানে? নিলয়ের সাথে কথা বলতে আসলাম। আচ্ছা, ভেতরে আসুন। রাফিন নিলয়ের রুমে আসে। এটা কোনো ম্যাচ বললে ভুল হবে, 5তলা একটা বাড়ি। নিলয়ের মুখেই ম্যাচ শুনে নিলয়ের ঠিকানা খুঁজে বের করতে অনেক বেশি সময় লাগে ওর। এই পুরো বাড়িতে খুব একটা লোক নেই বললেও চলে। বাড়িটার ভেতরেই একটি ছোট্ট চায়ের দোকান। একজন বয়স্ক লোক সেই দোকানে চা বিক্রি করেন। আর দুটো ফ্যামিলি থাকে নিচতলাতে, আর ওপরে বাকি তলাতে কেউ নেই। সবটা জুড়ে নিলয় আর রিশাদের থাকার জায়গা। রাফিন যখন প্রবেশ করে তখন চারিদিকে বেশ ভালোভাবেই তাকাতে দেখে যায়। সিভিল ড্রেস পরা, তাই ফ্যামিলির লোকজন খুব একটা কিছুই মনে করেনি। নিলয়ের ফ্ল্যাটে যায় ওরা। নিলয়ের রুমের কাছে আসে, দরজাটা খোলাই আছে। রাফিন আর রিশাদ রুমে প্রবেশ করে। দুটো এসি, দুটো বেড, দুটো সিলিং, একটা 32 ইঞ্চি স্মার্ট LED টিভি, বড় একটা ফ্রিজ, বেশ গোছালো পরিপাটি একটা বেডরুম। রাফিন হাবার মতো তাকিয়ে সবটা দেখে নিল, কারণ নিলয় নিজেই বলেছিল সে গ্রাম থেকে এসেছে। খেটে খাওয়া গরিব বাপের ছেলেও বহু কষ্টে পড়াশোনা করতে এখানে এসেছে। তাহলে এত কিছু কিভাবে আসলো? কোথায় পেল? কেউ? রাফিনের মনে প্রশ্নগুলো বারবার ঘুরপাক খাচ্ছে। সে ইচ্ছে ছিল আদনানের রহস্য বের করতে, আর এসেই আরও বড় রহস্যে পড়ে যাবে রাফিন তা ভাবতেই পারেনি। রাফিন ভেবেছিল হয়তো ভাঙাচোরা একটা ম্যাচ থাকবে, কুঁড়ে ঘরের মতো রুম থাকবে, কিন্তু না, রাফিন যা ভেবেছিল তার কিছুই এখানে নেই। এসব কিছু নিলয় নাকি রিশাদের? জানতে হবে। রাফিন বিড়বিড় করতে থাকে। কখন যে নিলয় সামনে এসে দাঁড়িয়েছে রাফিন তা জানে না। নিলয় বলে, আরে স্যার আপনি? নিলয়, কেমন আছো তুমি? তোমাকে দেখতে আসলাম। জি স্যার ভালো। তা ভাবি কেমন আছে? ঝগড়া মিটছে? রাফিন হাসে, তবে অবাক হয়। নিলয়ের এখনও সেই কথা মনে আছে দেখে রাফিন বলে, সব ঠিক। তুমি কি আসলেই ভালো আছো? জি স্যার। কিন্তু এমন পরিস্থিতিতে তোমার তো মানসিক চাপে থাকার কথা, মেন্টালি অনেক প্রবলেম হওয়ার কথা। আসলে স্যার আমি মেন্টালি অনেক স্ট্রং তো, তাই। রাফিন ঘুরে বেড়ায় রুমে। রাফিনের মনে হাজারটা প্রশ্ন, কিন্তু কিভাবে শুরু করবে বুঝতে পারছে না। নিলয় জানে রাফিন তাকে কি জিজ্ঞাসা করবে, তাই নিলয় বলে, আদনান সাহেব আমাকে কেন ছাড়িয়ে এনেছিল সেটা জানতে এসেছেন? কারণ আমি উনার গ্রামেরই ছেলে, আর এই বাসাটা উনারই। আমাদের বাড়ির পাশে উনার গ্রামের বাড়ি, সেখানে ওনার মা বাবা থাকেন, আর ওনাদের সাথে আমার মা বাবার দারুণ সখ্যতা। উনিও যান সেখানে, আর সেখান থেকেই পরিচয় আমার ওনার সাথে, ব্যাস আর কিছুই না। ও। রাফিন এতক্ষণে সব বুঝতে পারে। নিলয়ের সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে আসে সেখান থেকে। রাফিন চলে যেতে রিশাদ বলে, তুই ওনাকে মিথ্যে কেন বললি? মিথ্যা কি বললাম? গ্রামে তো থাকতাম নাকি? আরে সেটা তো অনেক আগের কথা। বাদ দে। আরাফের কি খবর বল? নেহার সাথে ঝামেলা চলছে, তবে র্যাক করেছে খুব। গুড। এটার জন্যই তো আমার ভার্সিটিতে আসা। যত বেশি র্যাক করতে ততই সে এগিয়ে যাবে। মানে কোথায় এগিয়ে যাবে? কেন? মৃত্যুর দেশে। যাই হোক, ফোন দে তো মাসুমের কাছে। কেন? আরে দে না। নিলয়, তুই আবার শুরু করলি তো? আমি এখনই ফোন দিচ্ছি, তবে মাসুমের কাছে না। তাহলে কোথায়? আচ্ছা বাদ দে, ভার্সিটিতে যাব। কি?
নিলয় কোনো কথা বলে না। বিছানায় বালিশের নিচে থাকা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে প্যাকেট থেকে লাইটার নিয়ে জ্বালিয়ে টানতে থাকে। রিশাদ এসে সিগারেট মুখ থেকে কেড়ে নিয়ে বাইরে ফেলে দেয়। নিলয় হাসতে হাসতে বিছানায় বসে। রিশাদ বলে, তোকে আর ভার্সিটিতে যেতে হবে না, এখনো তুই সুস্থ না, আর তাছাড়া তুই গেলে ঝামেলা বাঁধবেই, ওরা ভালো না। হাসিস কেন? আমি ভালো তো। রিশাদ নিলয়ের প্রশ্নের উত্তর দেয় না, কেবল দীর্ঘ এক শ্বাস নিয়ে নিলয়ের পাশে যেয়ে বসে। তারপর নিলয়ের দিকে তাকিয়ে রিশাদ বলে, দেখ নিলয়, কেউ না চিনলেও আমি তোকে ঠিকই চিনি। ভয় হচ্ছে রাফিন আর আরাবদের শাসিয়ে আসছে বলে। এবার নিশ্চিত খুব বড় রকমের একটা ঝামেলা হবে। তুই ওখান থেকে চলে যা, তোর এই বাড়িও বেচে দে, আমি চলে যাই। আরে ভাই, কি যে বলিস, চল আদনান সাহেবের কাছে যাই। কেন? না, ওনার কাছে যাব না, ওনাকে দেখলে আমার ভয় করে। আচ্ছা ফোনটা দে, মাসুমকে কল দেব। কেন? ঝামেলা করবি বলে? না, দিবি তো, প্রমিস ঝামেলা করবো না। ওকে। নিলয় মাসুমকে কল দেয়। প্রথমবার রিং হতেই রিসিভ করে মাসুম। ভাইয়া বলো। আরাফের উপর নজর রাখবে। কোন দেশের টপ রক স্টার? দূর, সাধারণ একজন রেগার। ও, বুঝতে পারছি। আচ্ছা। নিলয় থেকে রিশাদ ফোন কেড়ে নিয়ে বলে, মাসুম, একদমই না। জানিস তো আদনান সাহেব কি বলেছিল? তোর জন্য ঝামেলা বাঁধবে শিওর। সরি রিশাদ ভাই। মাসুম ফোন কেটে দেয়। সে নিলয়ের কথা মতোই কাজ করবে, রিশাদের না। রিশাদ কেবল ভয় পাচ্ছে আরাফ নিলয়কে মারবে সেটার জন্য। রিশাদ ভয় পাচ্ছে অন্য জায়গাতে। 2 দিন পর নিলয় কাঁধে ব্যাগ ঝুলিয়ে ধীর পায়ে ভার্সিটিতে প্রবেশ করে। তখনই কেউ একজন তার ব্যাগে টেনে ধরে। পেছনে তাকিয়ে দেখে নেহা দাঁড়িয়ে। নিলয় মুচকি হাসে। নেহা বলে, কেমন আছো? জি ভালো, আপনি? আমিও ভালো। নেহা আর নিলয় হেসে হেসে কথা বলছে। ঠিক তখনই কেউ একজন পেছন থেকে এসে নিলয়ের মাথায় গাঁটটা মারে। নিলয় ঘুরে তাকায়, দেখে আরাফ আর তার লোকজন নিলয়ের পেছনে এসে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম ভাই। তুই সুস্থ এসেছিস? জি ভাই। আচ্ছা চল। কোথায় ভাই? শালা আবার প্রশ্ন করিস? চল শালা এখনই। আরাফ ও কোথাও যাবে না। কেন? কষ্ট হচ্ছে? ও তো যাবেই, বাট যাওয়ার পর কি হবে সেটা সে জানে না। আর আমাদের ব্যাপারে নাক গলিও না, তাহলে তোমার এই সুন্দর মুখ আর সুন্দর থাকবে না। আরাফ, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। সীমা? এখন ছাড়াবো তোর গায়ে হাত দিয়ে? প্রেম করতাম বলে একদিনও তো গায়ে হাত দিতে দিস নাই। আজ সবার সামনে তোকে চুমু খাবো, দেখি কে বাঁচায়। কথাটা শোনার সাথে সাথেই নেহা কষে আরাফের গালে চড় বসিয়ে দেয়। তারপর নিলয়ের দিকে তাকিয়ে বলে, তুমি কি রকম ছেলে? হ্যাঁ, তোমার সামনে একটা মেয়েকে অপমান করে, তুমি কিচ্ছু বলতে পারো না? থুটা আরাফের পায়ের নিচেই ছড়ে নেহা। তারপর হনহন করে চলে আসে সেখান থেকে। আরাফ নিলয়ের টি শার্ট ধরে টানতে টানতে নিয়ে যায়। ভার্সিটির সবাই ওদের দিকেই তাকিয়ে আছে। নিলয় কারো দিকে তাকানোর সুযোগ পাচ্ছে না, কেবল বারবার বলছে, ভাই আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি কি ক্ষতি করেছি আপনাদের? আমাকে দয়া করে ছেড়ে দিন ভাই প্লিজ। নিলয়ের কোনো কথা শোনে না। ক্যাম্পাসের ঠিক মাঝখানে একটি জামরুল গাছের গোল চত্বরে নিয়ে যায় নিলয়কে। ভার্সিটির সব স্যার ম্যাম আর স্টুডেন্টসরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে, কিন্তু কেউ আরাফের সামনে এসে নিলয়কে বাঁচানোর চেষ্টা করছে না। ওর কজন ছাড়া বাকি সবার মুখে এক প্রকার দুশ্চিন্তা ও বিষণ্ণের ছাপ। আরাফরা গোল চত্বরে যেয়ে বসে, আর নিলয় ওদের সামনে দাঁড়িয়ে আছে। ওই কুত্তার বাচ্চা, পুলিশের কাছে নালিশ দিতে খুব মজা না? আমার নামে বিচার দিয়েছিস? তোর কত বড় সাহস আমি দেখতে চাই। কি ভেবেছিলি তুই পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে? ডাক শালা তোর পুলিশকে, দেখি ওর কত সাহস আমাকে ধরে নিয়ে যায়। শালা মা। ওরা সবাই হো হো করে হাসতে থাকে। হাসতে হাসতে যেন মাটিতে গড়িয়ে পড়বে এমন অবস্থা। নিলয় শুকনো মুখে তাকায় ওদের দিকে, কোনো কথা বলছে না ও। কেবল নিলয় বুঝতে পারছে আজ ওর সাথে বেশ খারাপ কিছুই হবে। তাই নিলয় কাঁদো কাঁদো মুখে বলল, ভাই আমাকে মাফ করে দিন। আমি পুলিশের কাছে কিছুই বলি নাই, আর কোনোদিনও পুলিশের কাছে যাব না। আমাকে এবারের মতো ছেড়ে দিন ভাই, আমি কিছু জানি না। নিলয়ের কথা শুনে সাফিন এসে নিলয়ের গালে সজোরে একটা চর বসিয়ে দেয়। নিলয় গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। সাফিন চর দিয়ে উচ্চস্বরে গালি দেয় নিলয়কে। তারপর বলে, শালা কি মনে করিস? আমরা কি গাদা? তোর জন্য প্রথমবার পুলিশ এসে বাইকে মারছে, আবার বলিস কিছুই জানিস না? পুলিশকে কমপ্লেন করিস নাই? তাহলে পুলিশ জানে কি করে তোকে আমরা রেগ দেই? রেগের কি দেখছিস এতদিনে? এইবার দেখবি শালা। হ, সাবিন ঠিক কইছস। ওই ফকিন্নি সামনে হাঁটু মুড়ে বসে কান ধরে থাক শালা।
নিলয় দাঁড়িয়ে থাকে। গালি শুনে মুখটা একদম লাল হয়ে গেছে। কখন যে চোখ থেকে পানি গড়িয়ে এসেছে নিলয় তা একদমই খেয়াল করেনি। নিলয় মারগুলো ঠিকই সহ্য করে নিচ্ছে, কিন্তু তার গালিগুলো একদমই হজম করতে পারছে না সে। আরাফ এসে সোজা তলপেটে একটা লাথি দেয় নিলয়কে। নিলয় কাত হতেই মুজিবেশ্বর -1.50 পাওয়ারের চশমা খুলে নিয়ে নিজের জায়গাতে যেয়ে বসে। নিলয় কোকাতে কোকাতে কাত হয়ে বলে, ভাই আমার চশমাটা দিন প্লিজ, চশমা ছাড়া কিছু ঠিক দেখতে পারি না, ঝাপসা হয়ে আসে, প্লিজ ভাই দিন চশমাটা। মুজিব নিলয় চশমাটা কনভার্সের নিচে ফেলে মট করে ভেঙে দেয়। নিলয় ঝাপসা চোখে সেদিকেই তাকিয়ে থাকে। হঠাৎ নিলয় খেয়াল করে কে যেন তার গায়ের পেছন থেকে এক গাদা পোড়া মোবিল ও গোবর পচা গোলা ঢেলে দিয়েছে। নিলয় এবার বসে পড়ে। পেছনে থাকা আরাফের ছেলেপুলেরা এক এক করে সামনে এসে বসে থাকে। অনেকগুলো একসাথে জমা হয়। 10 থেকে 15 জন ছেলেরা নিলয়কে এখন বাজেভাবে রাগ দিতে প্রস্তুত। নিলয় কোনো রকমের চোখ থেকে মোবিল মুছে সামনে তাকায়। এতক্ষণ নিলয় চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। আরাফ বলে ওঠে, শালা ঝামসা দেখো, মেয়েদের সামনে ওই দুটো জিনিস দেখতে পাও? ভাই কি যে কন, ওটা তো কানা মানুষও টের পায়। আর ভার্সিটির মেয়েরা তো একটাও বোরখা পরে নাই ভাই, সবাই গেঞ্জি আর টি শার্ট পরে আছে। এই কারণেই তো দেখতে পুরো ঢাকার পরিবহনের সামনে লাইটের মতো লাগে ভাই। এই জন্যই লেখক বলেছে ভার্সিটির মেয়েদের দেখলে আমার থাক ভাই কমু না। ওরে চান্দু, তুমি তো দেখি সব খবর রাখো। মাঝখান থাইকা কথা কইয়া লজ্জা দিবেন না ভাই, লজ্জা পাইতেছি। আরে লজ্জাবান পুরুষ, কিন্তু তুই দেখোস আমাদের নিলয় দেখে না রে, সে জাপসা দেখে। হ ভাই, সে ওই মাইয়াগুলোর হেডলাইটগুলা শীতের সকালে কুয়াশার মতো দেখে। কিরে মুজিব, তুই আজকাল বেশি দেওয়ানা হয়েছিস, সব খবর একদম করার আগে বলে দিচ্ছিস। ভালো উন্নতি হয়েছে তো। কি করব ভাই, ভার্সিটির পুলানা আমরা, তোই আগে এইরাম ছিলাম না তো। তোমার লগে থাইকা থাইকা শিখা গেছি, এখন রাতে ভিডিও না দেখে ঘুমাইতে ভালো লাগে না। ওরে বাবা, তা খালি ভিডিও দেখিস নাকি বাস্তবে কিছু করস? কি যে কন ভাই আপনারা, বাস্তবে তো আবার বলা লাগে, জিএফ এর অভাব আছে নাকি? বেশ কিছুক্ষণ ওদের মধ্যে কথা হতে থাকে। সবাই সবার কথা শুনে হাসতে লাগলো জোরে। নিলয় কেবল ঠায় বসে আছে। আরাফ নিলয়ের দিকে তাকিয়ে বলে, ওই আবার কান ধর, কান ধরে কয়েকবার উঠ আর বয়। একদম ভাব নিবি না, তোর ভাব দেখানোর জন্য এখানে কেউ নেই। যেটা বলছিস সেটাই কর, না হলে তোর খবর আছে। নিলয় কান ধরে উঠে দাঁড়িয়ে যখন বসতে যাবে তখনই শুনতে পায়, ভাই প্লিজ ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই, আমি সব পুলিশকে বলেছিলাম। কথা শোনার সাথে সাথে নিলয়ের পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটা সামনে আসে। নিলয় দেখে এটা রিশাদ, কিন্তু ও এখানে আসবে নিলয় জানেই না। হঠাৎ আরাফ এসে রিশাদের গালে চর বসিয়ে দিয়ে বলল, তুই আমাকে আপনি বলে সম্বোধন করলি না কেন? আরাফের কথা শুনে রিশাদ নিলয়ের দিকে তাকায়। নিলয় মোবিল মুখে সামান্য এক প্রশস্ত হাসি দিয়ে রিশাদকে ইশারা করে আপনি বলতে বলতে রিশাদ মাথাটা নিচু করে নেয়। নিলয় ভেবেছিল রিশাদ এই বুঝি বলবে নে শুরু কর, কিন্তু না, এমনটা হয়নি। রিশাদ প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় নিলয়ের দিকে, আর এদিকে রিশাদ ভাবে নিলয় হয়তো বলবে রিশাদ উঠে দাঁড়া, আমি দেখছি, কিন্তু না, এমন হয়নি। অবশ্য নিলয়কে সব কিছু থেকে বিরত রাখার দায়িত্বটা রিশাদেরই। সরি ভাই, ভুল হয়ে গেছে। তোর ভুলের শালা কিভাবে সম্মান দিতে হয় শিখিস নাই? শিখবি কি করে? তোর পাশেটা তো সম্মান দেয় না। মুজিব যা। কোথায় যাব ভাই? তুই আর শখ মিলে দুটো মেয়েদের জামা আর প্লাজো ম্যানেজ করে নিয়ে আয়। শালা দুইটারে এখনই পরিয়ে দিয়ে পুরো ক্যাম্পাস ঘুরাবো। ভাই এটা করবেন না, আমরা তো পড়তে এসেছি, আপনাদের সাথে কোনো শত্রুতা নেই আমাদের। কি বলতে চাচ্ছিস? আমরাই শত্রুতা করছি? আমরা কি খারাপ তবে? না ভাই, আমি সেটা বলিনি। চুপ ভাই, হারামি দুইটারে মেয়েদের জামা পরিয়ে ব্যবসা পলিতে ছেড়ে দিয়ে আসি, চলো। ঠিক বলেছিস, ওদেরকে ওখানেই মানাবে ভালো। আজ বুঝবে মজা, পুলিশদের কাছে আমাকে নিয়ে বলা। ভার্সিটির সবাই হাঁ করে তাকিয়ে আছে সেদিকে, কেউ কিছু বলছে না। অবশ্য কারো বলার সুযোগও আর সাহসও নেই। একদিন এক স্যার ওদেরকে এসব কাজে বাধা দিয়েছিল বলে সেদিন ওই স্যারকে মেয়েদের জামা পরিয়ে কল গার্লস এলাকায় ছেড়ে দিয়েছিল। এরপর ওই স্যারকে আর ভার্সিটিতে দেখা যায়নি। মুজিব আর সোহা দুটো মেয়েদের কাপড় নিয়ে আসে। ওই যা, তোরা ব্যাটা দুটোকে ধর।
আরাফের কথা মতো সবাই এসে দুজনকে ধরলো। রিশাদ বেশ নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু সাফিন এসে চড় দেওয়ার পর রিশাদ থেমে যায়। অবশ্য থামার আগে নিলয়ের দিকে তাকিয়েছিল। নিলয়ও তাকে চুপ হতে থাকতে বলে। রিশাদ এবার থেমে যায়। নিলয় আর রিশাদকে মেয়েদের পোশাক পরায় তারা। কিরে মুজিব, কিছু বলিস না কেন? কেমন লাগছে দেখে বল। ভাই, নিলয় নারে তো পুরো ওই যে কে আছে না, ওই যে টেনিস খেলে নিগ্রো একটা মেয়ে, ধুর নাম ভুলে গেছি, ওটার মতো লাগছে। আর এই রিশাদকে তো বস পুরা শাকিরের মতো লাগছে। ওরে বাপরে, তুই তো দেখি বেশ কিছু জানিস। আচ্ছা চল নাগিন গিন গিন ডান্স দে ওদের সাথে। চুপ শালা, আমি ডিজে আলোর ভার্সন দেব। এক একটা মাল সেই মাল লাগছে বস। মুজিব বেশি পাকনামি হচ্ছে, চল ওদেরকে জায়গা মতো নিয়ে যাই। নিলয় আর রিশাদকে ধরে যখন ক্যাম্পাস থেকে বের করতে যাবে তখনই পুলিশের জিপ দেখতে পায় সবাই। মুজিব, সোহাগ আর বাকিরা সবাই আরাফের পেছনে যেয়ে দাঁড়ায়। আরাফ দেখে রাফিন তার দিকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। এসব কি হচ্ছে এখানে? স্যার, ওরা আবার নিলয়কে র্যাক করেছে। ভাগ্যিস আসার সময় বলে এসেছিলে, না হলে খুব খারাপ হয়েছে তো। স্যার, যে রাস্তা দিয়ে এসেছেন সোজা সেদিক দিয়ে চলে যান, না হলে কি? যা বলছি তাই করুন। আরাফ কথাটা শেষ করতেই রাফিন আরাফের গালে একটা চড় বসিয়ে দেয়। সাফিন তেড়ে আসতেই আরাফ থামিয়ে বলে, দিনে দুপুরে পুলিশ মেরে কোনো লাভ নেই, যা হবে আজ রাতেই। সাফিনকে কথাটা আরাফ আস্তে করে বলে। তারপর রাফিনের দিকে তাকিয়ে আরাফ ভদ্রতার দৃষ্টিতে বলে, সরি স্যার, ভুল হয়ে গেছে, আর কখনো র্যাক করব না। আমাদের প্লিজ মাফ করে দিন, প্রমিস করছি আর কখনো এমন করব না। এবার আমাদেরকে ছেড়ে দিন, এর পরের বার এমন হবে না। তোরা কখনো ভালো হবে না। তোদের মতো বেয়াদব ছেলেদের জন্য ঢাকা নয়, সব স্থানের ভার্সিটিতে বহিরাগত ছেলেমেয়েরা ঠিকভাবে পড়াশোনা করতে পারে না। সরি স্যার, বুঝেছি, আর হবে না। যা এখন, পরের বার কিন্তু আর ছাড়বো না। আরাফেরা চলে যায়। নিলয় আর রিশাদ সেখানেই দাঁড়িয়ে থাকে। রাফিন বলে, বাড়িতে যাও, আর কখনো ওরা তোমাদের জ্বালাবে না। হাসো কেন? স্যার, ও মনে হয় পাগল হয়ে গেছে, মানসিকভাবে এত চাপ সহ্য করতে পারেনি তাই। স্যার আসি, ধন্যবাদ। নিলয়কে নিয়ে রিশাদ চলে যায়। রিশাদ নিলয়কে বলে, তুই কেন ওনাদের সামনে হাসছিলি? ওরা আবার র্যাক করবে তাই তাই হাসি পেলে শুনে। তুই তো বেশি বুঝিস। আর পারছি না রিশাদ। কি? এভাবে সব সহ্য করতে আর পারছি না। বাদ দে। শুনশান পরিবেশ, চারিদিকে ঝিঝি পোকার শব্দ, চারপাশে নীরবতা ভেদ করে মাঝে মাঝে শাঁ শাঁ করে গাড়ি চলার শব্দ শোনা যাচ্ছে। মেইন রাস্তা থেকে অনেকখানি দূরে তিনজন ছেলে দাঁড়িয়ে, হাতে রিভলভার। ওই তিনজন ছেলের সামনে পায়ে দড়ি বাঁধা একজন লোক বসে আছে। পায়ে প্রচণ্ড রকম রক্ত জমাট বাঁধার চিহ্ন, আর গাল বেয়ে মাথায় লোহার রড দিয়ে মারা ক্ষত থেকে রক্তের স্রোত নিচে গড়িয়ে পড়ছে। হাঁটু ভাঁজে বসে থাকা লোকটা বারবার মৃদু চিৎকারে বলছে, আমাকে ছেড়ে দে। কিন্তু কেউ আর কথা শুনছে না। সবটা যেন অন্ধকার রাতে ঝিঝি পোকার শব্দের সাথে মিলিয়ে যাচ্ছে। তারপর হঠাৎ ঠাস করে একটা গুলির শব্দ শোনা গেল। ভয়ে সব আঁতকে উঠল। শুকনো পাতার মরমর শব্দকে সঙ্গী করে আর ঝিঝি পোকার বিদঘুটে শব্দকে উপেক্ষা করে কয়েক জোড়া পা যেন সামনে এগিয়ে আসতে লাগলো। তারপর সবটা যেন ধোঁয়াশা। আরাফ, মুজিব আর সোহাগ দাঁড়িয়ে আছে ছোট্ট একটি গলিতে। অপেক্ষাতে আছে একটি বড় সুযোগের। কখন সে বহু প্রতীক্ষিত অপেক্ষার বৃষ্টি নেহা বাড়ি থেকে বের হবে। রাতটা তখনও গাঢ় হয়নি। আরাফ ভালো করে জানে নেহার রাত কটার সময় বাড়ি থেকে বের হয়ে তার পাশের বাড়ি মানে ছোট কাকার বাড়িতে যায় তার কাজিনদের সাথে গল্প করতে। এটা নেহার প্রতিদিনকার রুটিন। আর নেহা যেতে হবে এই গলি দিয়েই, যেখানে দাঁড়িয়ে আছে আরাফ, মুজিব আর সোহাগ। ভাই আসছে না কেন? কটা বাজে? এই তো ভাই 9টা বাজে প্রায়। রেডি হ এখনই, সে আসবে। ভাই কিছু মনে না করলে তোমার পরে আমি কিন্তু করতে চাই। আর আমি আগে আসুক তারপর। ওকে তো তুলে নিয়ে যাবই, কেউ বাঁচাতে পারবে না, তবে তোমার পরে আমিই সুযোগ চাই। শয়তান একটা। ওই চুপ চুপ, নেহা আসছে। নেহার মন খুব খারাপ। গতকাল ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে নেহা অনেকটা চিন্তিত। বারবার নিলয়ের কথা অকারণে নেহার মনে চলে আসছে। নেহা অজান্তেই নিলয়ের কথা ভেবেছে। বারবার নেহার এটা মনে হয়েছে, আদনান সাহেবের সাথে নিলয়ের কী সম্পর্ক?
দেখতে ইনোসেন্ট মনে হলো নীলয়ের চোখে এক ধরনের হিংস্রতা আছে, যা আরাফের রাগের সময় আমি খেয়াল করেছি, কিন্তু কেন সে কিছুই বলে না। নেহা এসবই ভাবতে ভাবতে আরফদের খুব কাছে চলে আসে। হঠাৎ নেহা খেয়াল করে পেছনে কারো পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। নেহা থেমে পেছনের দিকে তাকিয়ে দেখে মুজিব দাঁড়িয়ে আছে। নেহা থতমত খেয়ে এক প্রকার চমকে উঠে জিজ্ঞেস করে, কী ব্যাপার মুজিব ভাই, তুমি এখানে? নেহার কথার কোনো প্রত্যুত্তর করে না মুজিব। মুজিবের দৃষ্টি নেহার মুখের দিকে বুক অবধি সীমাবদ্ধ। নেহা সেটা খেয়াল করে নিজেকে সামলে মুজিবকে কিছু বলতে চাপে, তখনই পেছন থেকে শুনতে পায়, হাই জানো, কেমন আছো? নেহা চমকে ওঠে, ঘুরে তাকিয়ে দেখে আরাফ আর সোহাগ দাঁড়িয়ে আছে। নেহা একটা বড় ঢোক গেলে পরিস্থিতি কিঞ্চিত বুঝতে পেরে চিৎকার দিতে যাবে, তখনই আরাফ বলে, নেহা সরি, আমি ভুল করেছি। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে সত্যিকার অর্থে ভালোবাসো। আমি সরি বলছি সব কিছুর জন্য। আমাকে মাফ করে দাও। আবার ফিরে এসো আমার কাছে। কথা দিচ্ছি তোমাকে কোনো প্রকার অসম্মান করব না। বিশ্বা। নেহা কিছু বলতে পারেনি আর। পেছন থেকে মুজিব অজ্ঞান হওয়া স্প্রে জনিত রুমাল নেহার মুখে চেপে ধরে। তারপর নেহাকে আরাফেরা ধরে গাড়িতে তুলে নিয়ে যায়। রাফিন দেখতে পায় 4 জন লোক কালো পোশাক পরে তার পেছনের দিক দিয়ে আসছে, আর তাদের হাতে একটা করে পিস্তল। কিন্তু রাফিন তাদের কাউকে কোনো দিন দেখেনি। একদম অপরিচিত 4 জনের মুখ। অবশ্য রাফিন তাদের মুখও দেখতে পারছে না। পুরো মুখ লম্বা করে বড় মাথার টুপি ঝোলানো, যেটা বড় রেইনকোট পরে থাকে। রাফিনের কাছে আসতেই 4 জন রাফিনের পেছনে সোজা হয়ে সারিবদ্ধভাবে দাঁড়ালো। রাফিনের মনে পড়ে একটা গুলির শব্দ হয়েছিল, কিন্তু গুলিটা কার বা কোথায় লেগেছে রাফিনের তা একদমই খেয়াল করা হয়নি। রাফিন জ্যোৎস্না রাতে গাছের ফাঁক দিয়ে ধেয়ে আসা মৃদু চাঁদের আলোয় খেয়াল করে তার সামনে 3 জন লোকের মধ্যে একজন মাটিতে পড়ে আছে, আর ওদের দুজনকে ঘিরে ওদের পেছনে আরও 4 জন লোক। রাফিন স্পষ্ট দেখতে পায় রাফিনকে যারা মারতে এসেছিল তারা হলো আরাফের লোক, সাফিন, শাওন আর রাহিল। আর যে গুলি খেয়ে পড়ে আছে সে হলো রাহিল। সাফিনরা এতক্ষণে পালিয়ে যায়নি, তার কারণ ওদের পেছনে অচেনা আগন্তুক দাঁড়িয়ে। তোর নাম সাফিন? রাফিনের পেছনে থাকা কোনো সবার মধ্যে নেতা গোছের আগন্তুক একজন ব্যক্তি কথাটা বলল। রাফিন সেই মুখের দিকে তাকায়, কিন্তু মুখটা ঢাকা, তাই সে কাউকে দেখতে পেল না। জি জি ভাই, আমার নাম সাফিন। তুতলাচ্ছিস কেন? তোর নাম সাফিন সেটা জানি, তুই তাকিস কোথায় সেটাও জানি। তোর জন্মসাল, তারিখ, মাস, কি করিস, কখন কোথায় যাস, সকালে কি ব্রেকফাস্ট করিস, কখন বাথরুমে যাস, সবটাই জানি। আপনারা কারা? মৃত্যুদূত। এরা দেখেছিস? .56 পুরো লোডেড। তোকে মারার অনুমতি নেই, না হলে ডেঞ্জার বয়েস গ্যাংয়ের কাছে এ অবধি কেউ বেঁচে ফেরেনি। তবে ভালো হয়ে যা, লাস্ট ওয়ার্নিং, যা। সাফিন কয়েকবার ঢোক গেলে চোখ বড় বড় করে আগন্তুকের দিকে তাকায়। মনে মনে কয়েকবার বলেই ফেলেছে সে, কিভাবে আমি এই গ্যাংয়ের সামনে পড়লাম? এই গ্যাং তো সহজে কারোর সাথে শত্রুতা করে না, আর যার সাথে শত্রুতা করে তাকে মেরেই ফেলে। আমাকেও মারবে? সাফিন ধপ করে হাঁটু মুড়ে বসে যায়। ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি কোনোদিনও আর কোনো কিছু করব না। আমি আপনার গ্যাংয়ের অনেক নাম শুনেছি, কিন্তু কোনোদিন দেখিনি। আমি এটাও জানি আপনারা কিভাবে মারেন। প্লিজ ভাই, আমাকে মারবেন না। আমি কখনো আর কিছু করব না। তোকে বললাম না মারবো না? তুই যা, 5 সেকেন্ডের মধ্যে এখান থেকে চলে যাবি, না হলে মেরেই ফেলবো। সাফিন আর শাওন দৌড়ে চলে আসে তাদের দিকে। সাফিন ভেবেছিল পেছন থেকে তাদের গুলি করা হবে, কিন্তু না, সেরকম কিছুই হয়নি। তাই সাফিন খুশি হলেও কপালে বেশ বড় রকমের চিন্তার ছাপ। হ্যালো মিস্টার রাফিন, আপনিও চলে যান। তবে হ্যাঁ, আজকের এই রাতের কথা আপনি ভুলে যাবেন, মনে করার একদমই চেষ্টা করবেন না। আর ধন্যবাদ। রাফিনকে বসা থেকে তুলে হাত পা থেকে দড়ি খুলে অচেনা লোকগুলোর মধ্য থেকে সেই আগন্তুক লোকটি কথাটা বলে। তারপর আর না দাঁড়িয়ে সোজা চলে আসে তারা। রাফিন সেখানেই দাঁড়িয়ে হাঁ হয়ে যায়, কারণ এত কাছ থেকে সে ডেঞ্জার বয়েজ গ্যাংকে ধরতে পারল না। সারা বাংলাদেশ প্রশাসন খুঁজে বেড়াচ্ছে এই গ্যাংকে। অনেক অফিসারদের মনে এই ডেঞ্জার বয়েজ গ্যাং নিয়ে নানা রকম চিন্তা, কিন্তু এরা আসলেই খারাপ না। রাফিন বন থেকে বের হওয়ার পুরো সময় ধরে কেবল এই গ্যাংটাকে নিয়েই ভেবেছে। খুব স্পিডে গাড়ি চলছে। শাঁ গাড়ির শব্দ যেন বিকট হয়ে আধা শোয়া এক ঘুমন্ত নারীর ঘুম ভাঙিয়ে কানে এসে প্রবেশ করেছে।
ঘুমন্ত মেয়েটা নেহা, মুখে কাপড় বাঁধা, গাড়ির ভেতরটা পুরো অন্ধকার। কয়েক মিনিট লাগলো নেহা কোথায় আছে সেটা বোঝার জন্য। তারপর ওর সাথে কারা আছে সেটাও বুঝে নিল। আরফ, মুজিব আর সোহাগ। নেহা চিৎকার দিতে পারছে না, কারণ ওর মুখে শক্ত করে কালো কাপড় বাঁধা, কেবল মুখ দিয়ে গোঙানির শব্দ শোনা যাচ্ছে। আরফ বুঝে গিয়েছে নেহার চেতনা ফিরে এসেছে। ঘুমের স্প্রে অনেকখানি সময় ধরে কাজ করেছে, না হলে এতক্ষণে অনেক সমস্যা হতো এই নেহাকে নিয়ে। আর একটু অপেক্ষা করে জানো, তোমাকে আমরা রাজপ্রাসাদে নিয়ে যাব। তারপর সেখানে অজস্র সুখ আর সুখ, মজা হবে, মাস্তি হবে। আমাকে চড় আর অপমান করা মজাটা তোমাকে বোঝাবো চান। নেহার মুখে কোনো কথা বের হচ্ছে না। শব্দহীনভাবে নেহা বারবার বলে চলেছে, হ্যাঁ আমাকে ছেড়ে দাও প্লিজ। কিন্তু নেহা সেই বলা কথাগুলো বাইরে বের হচ্ছে না, কেবল চোখ বেয়ে নোনা পানি গড়িয়ে পড়তে লাগলো। হঠাৎ করে নেহা খেয়াল করলো কোনো একজোড়া হাত তার স্পর্শকাতর জায়গা ছোঁয়ার জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে ওপরের দিকে। নেহার এবার ছটফট করতে লাগলো। ঝাঁকুনিতে হাত দুটো নিচে নেমে গেল। চোখ বেয়ে অজস্র পানির মৃদু স্রোত বয়ে পড়েছে নিচে। আবারও কয়েক মিনিট পর সেই জোড়া হাত ওপরের দিকে উঠে আসতে লাগলো। নেহা কিছুই করতে পারছে না। আবারও ঝাঁকি দিল, কিন্তু এইবার সেই দুটো হাত আর সরে গেল না। নেহা ঘুরে তাকিয়ে দেখে মুজিব তাকে পিছন থেকে চাপটে ধরে আছে, আর তারই হাত দুটোর গন্তব্যের খুব কাছে আসতেই ধুম করে গাড়িটা ব্রেক করলো। আরফ সহ গাড়িতে থাকা সবাই প্রায় হুড়হুড় করে সামনে ঝুঁকে গেল। আরফ ড্রাইভার রতনকে বলল, ওই শালা মাদা, তোর ওয়ার সমস্যা হয়েছে? ব্রেক মারলি কেন? মরে যেতাম যদি, শালা খান কি পোলা। সরি ভাই, কে যেন সামনে দাঁড়িয়ে আছে। মুজিবের মেজাজ বেশ খারাপ। বহুদিনের ইচ্ছে পূরণ হতে যাওয়ার ঠিক কয়েক সেকেন্ড আগে এমন বাধা পাবে মুজিব তা ভাবতেই পারেনি। প্রচণ্ড রকম বিরক্তি নিয়ে বলে, আরাব ভাই, সামনে দাঁড়িয়ে থাকা ছেলেকে আমি দেখছি, পুরো মিটাজটাই খারাপ করে দিল। আমার নিচের সমস্যা হচ্ছে, ঠান্ডা হচ্ছে না, মেশিনটা আমাকে দিন, আমি ওর দিয়ে আসি। নেহা যেন প্রাণ ফিরে পেল। বাইরে কি হচ্ছে নেহা তা একদমই জানে না, কেবল গাড়ির সামনে হেডলাইটে নেহা স্পষ্ট দেখতে পায় লম্বা টুপি ঝুলিয়ে পেছনে হাত বেঁধে গিয়ে যেন মাথাটা একদম নিচু করে দাঁড়িয়ে বাইকের সামনে। এই একজন লোকের জন্য মুজিবের মতো কুত্তার বাচ্চার হাত থেকে ওর সম্মানটা বেঁচে গেল হয়তো। নেহা অনেক খুশি হলেও চিন্তার ছাপ তার যায়নি। মুজিব গাড়ি থেকে নামে, আরাফ আর সোহাগও তার পেছনে নামে। নেহা গাড়িতে একা, কেবল ড্রাইভার সিটে বয়স্ক রতন কাকু বসে আছে। রতন লাল নেহাকে খুব ভালো করেই চেনে, কারণ বহুবার আরাফ স্যারের সাথে নেহাকে সে দেখেছে। রতন লালের কাছে নেহা তার মেয়ের মতোই লাগে। সব সময় নেহাকে সে মা বলে ডেকেছে। এমন কিছু হোক রতনলাল একদমই চাচ্ছিল না, তাই হঠাৎ পথে বাধা পড়াতে দুজনে একটু খুশি। রতনলাল নেহার মুখ থেকে কাপড় খুলে দেয়। তখনই তারা শুনতে পায় ঠাস করে একটা গুলির শব্দ, আর গুলিটা মাথা ভেদ করে সোজা আরফের গাড়ির কাঁচের সাথে এসে লেগে কাঁচ ভেঙে যায়। নেহা চিৎকার দিয়ে ওঠে, কানে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখে মুজিব মাটিতে পড়ে যাচ্ছে। নেহা গাড়ি থেকে নামে। আরাফ আর সোহাগ ভয় একদম পাথর হয়ে যায়। ওদের পা যেন আর চলতেই চায় না। চোখের সামনে আরফের প্রিয় বাম হাত এভাবে মাটিতে পড়ে থাকবে লাশ হয়ে আরাফ কল্পনাও করেনি। আরাফ মুখ তুলে সামনে তাকায়। লম্বা টুপিওয়ালা ছেলেটার হাতে একটা পিস্তল সোজা আরাফের দিকে তাক করে আছে। আরফ ভয়ে দাঁড়িয়ে আছে, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। নেহা যেয়ে আরফের পাশে দাঁড়ায়। মুজিবের কপাল বেয়ে তাজা লাল রক্ত বীজ ঢালা মাটিতে পড়ে ছড়িয়ে যাচ্ছে চারিদিকে। নেহার রক্ত দেখে জ্ঞান হারায়, ধপ করে মাটিতে পড়ে যায়। আরাফ দেখে আগন্তুক ছেলেটি তার দিকে এগিয়ে আসছে। আরাফ হাঁটু মুড়ে বসে পড়ে নিচে, চোখ দিয়ে ভয়ের অশ্রু গড়িয়ে পড়ছে শুধুই। আরাফ আর সোহাগ হাত জোর করে সামনে দাঁড়িয়ে থাকা অচেনা ছেলের সামনে বলতে থাকে, ভাই, আমি জানি আপনি কে। আপনি ডেঞ্জার বয়েজ গ্যাংয়ের কেউ, কারণ আমি আর্টিকেলে পড়েছিলাম আপনাদের নিয়ে। একটা ফটোও বের হয়েছিল আপনাদের নিয়ে, সেখানে আপনার মতো পোশাকে দাঁড়িয়ে আছে কয়েকজন, হাতে পিস্তল, নিচে আপনাদের গ্যাং সম্পর্কে লেখা আর্টিকেল। কিন্তু আমি জানি না আপনি কে, আপনার সাথে আমার কিসের শত্রুতা। আমাকে প্লিজ মারবেন না, আমাকে মাফ করে দিন, আমাকে ছেড়ে দিন। আমি জানি আপনারা কাউকে বাঁচিয়ে রাখেন না, আমাকে ছেড়ে দিন ভাই প্লিজ। আগন্তুক কোনো কথা বলে না। গাড়ির পাশে ভয়ে চুপসে থাকা রতনলালের দিকে অপরিচিত ছেলেটা ইশারা করে ডাকে। রতনলাল সামনে আসে, ইশারা করে বলে কাপড় দিয়ে দুজনের চোখ বেঁধে দিতে।
রতনলাল কথা মতো আরাফ আর সোহাগের চোখ বেঁধে দেয়, তারপর ইশারাতে বলে নেহাকে গাড়িতে তুলতে এবং সোজা নেহারি বাড়িতে পৌঁছে দিতে। রতন যেন তার কথা শুনতে বাধ্য। অপরিচিত লোকটার কথা মতো রতন নেহাকে গাড়িতে তোলে, তারপর সামনে এসে দাঁড়ায়। ইশারায় বলে তাকে পৌঁছে দিয়ে এদেরকে এখান থেকে নিয়ে যেতে। রতন আর দাঁড়ায়নি, সোজা গাড়ি ঘুরিয়ে জোরে টান দিয়ে ফেলে আসা রাস্তার পরিচিত দিক ধরে চলতে থাকে। দুজন মানুষ রাস্তার একপাশে চোখে মুখে কাপড় বাঁধা অবস্থায় বসে আছে। কেউ একজন এসে দুজনের হাত ও পা দড়ি দিয়ে বেঁধে দেয়। তারপর লম্বা টুপিওয়ালা ছেলেটা আরাফের কানের কাছে মুখ নিয়ে বলে, খুব মজা লাগে মানুষকে হাঁটু মুড়ে বসতে দেখলে, তাই না? আরাফ আর কিছু শুনতে পায় না। অনেকটা সময় পেরিয়ে গেলেও কোনো কিছু শুনতে পাচ্ছে না ওরা। সোহাগ কয়েকবার ডাক দিল, আরাফ ভাই, ভাই আছেন? আরাফ ঠিকই তার পাশে থাকলেও কোনো কথা বলতে পারছে না, কারণ আরাফ এক মনে ভেবেই চলেছে কে এই ছেলে। কণ্ঠটা অনেক পরিচিত, কিন্তু তবুও কনফিউশন যেন আরাফের মনে বড় রকমের চিন্তার ছাপ ফেলে দিয়েছে। তবে কি সে ইনোসেন্ট চশমা পরা, নাকি অন্য কেউ? সে তো এমন হবে না কখনোই। দেখতে তো গাইয়া খ্যাত আর আবুল মার্কাই লাগে। তাহলে কে হতে পারে? কেনই বা 3 গ্যাংয়ের লোক শেষের কথাটি বলে গেল? নেহার যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে বিছানায় আবিষ্কার করলো। ওকে ঘিরে বাড়ির সব লোক দাঁড়িয়ে আছে। নেহা সবার উদ্দেশ্যে জিজ্ঞাসা করতে যাবে এখানে সে কীভাবে এলো, কিন্তু নেহাকে কিছু জিজ্ঞাসা করার আগেই নেহার মা বলল, কি হয়েছে তোর? হঠাৎ করে তুই তোর ছোট চাচাদের বাড়ির সামনে অজ্ঞান হয়ে পড়েছিলি? নেহা কিছু বলে না। চোখটা সে বন্ধ করে চোখের সামনে ভাসতে থাকে কিছু সময় আগের ঘটে যাওয়া ঘটনাগুলো। বুকটা তার ধক করে ওঠে। চোখের সামনে ভাসতে থাকে মুজিবের রক্তাক্ত লাশ, আরাফ আর সোহাগের মুখটা। সেই সাথে কল্পনায় বিরাজিত হতে থাকে অচেনা সেই লম্বা টুপিওয়ালা লোকটার কথা। কেমন যেন কাঁপুনি দিয়ে উঠল সব। কেন সে আমাকে বাঁচালো? নাকি আরাফের সাথে আগেই তার শত্রুতা ছিল? কে ও? নেহা এক মনে কথাগুলো ভেবেই চলেছে, কিন্তু কোনো উত্তর সে পায়নি। রাফিন মাথা নিচু করে বসে আছে। ওর সামনে বসে আছে পুলিশ কমিশনার ও আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা। কমিশনার সুবীর ঘোষ রাফিনের ব্যান্ডেজ মিশ্রিত শরীরের দিকে তাকিয়ে বলল, তোমাকে এসব কারা করেছে? রাফিন কোনো কথার উত্তর দেয় না। ওর মনে কেবল ডেঞ্জার বয়েজ গ্যাং নিয়ে নানা রকম কথা ভেবে চলেছে। তাই রাফিন বিষণ্ণ মুখ নিয়ে সবার উদ্দেশ্যে বলে, স্যার, আমি জানি না, গাড়ি নিয়ে আসছিলাম, হঠাৎ রাস্তায় ওরা আমাকে দাঁড় করায়। ওদের মুখ আমি চিনি না, কারণ সবার মুখে কাপড়ে ঢাকা ছিল। আমি নামতেই ওদের মধ্যে কেউ এসে আমার মাথায় জোরে আঘাত করে। আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর যখন জ্ঞান ফিরে তখন একটা জঙ্গলের মধ্যে নিজেকে হাতে পায়ে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় দেখি। তাহলে তুমি বেঁচে ফিরলে কিভাবে? কমিশনার স্যারের কথাতে এবার রাফিন চুপ হয়ে গেল। কি বলবে সে খুঁজেই পাচ্ছে না। সে কি বলে দেবে কারা তাকে বাঁচিয়েছে? যদি বলে তাহলে তো পুরো কেসটাই কেমন যেন গুলিয়ে যাবে। রাফিন চুপ করেই বসে রইল। কি হলো মিস্টার রাফিন, কিছু বলছো না যে? আসলে স্যার, আমি নিজেও জানি না কিভাবে কি হয়েছে। ওরা আমাকে মারতে যাবে, তখনই পেছন থেকে আমাকে আবার কে যেন মাথায় জোরে বাড়ি দেয়। আমি ওখানেই জ্ঞান হারাই। জ্ঞান ফিরতেই দেখি আমি মেইন রাস্তা মানে আমার জিপের কাছে পড়ে আছি। ফোন বের করে হাবিলদারকে ডেকে হসপিটাল যাই। আমিও কিছুই বুঝতে পারছি না স্যার, কিভাবে যে কি হলো। আমিও সেসব কাল রাত থেকেই ভেবে চলেছি, বাট এর উত্তর আমি জানবই। ওহো, তাহলে এটা নিয়ে আপাতত তোমার কেস। কে তোমাকে আক্রমণ করেছে সব তথ্য তোমার খোঁজে বের করতে হবে। তারপর কিভাবে সেখান থেকে চলে এসেছো সুস্থ শরীরে, সেসবই তোমার খোঁজার দায়িত্ব এখন। ওকে স্যার। ঠিক আছে, আপাতত রেস্ট নাও, আমরা আসছি। সবাই চলে গেল। রাফিন একটু উঠে দাঁড়ালো। রাফিনের এতক্ষণ সব বানিয়ে গল্প বলাটা সবাই বিশ্বাস করবে রাফিন তা ভাবেনি। তবে সে জানে তাকে কারা হামলা করেছিল, এটাও জানে তাকে কারা বাঁচিয়েছে, কিন্তু সে কমিশনারদের কাছে কিছুই বলেনি। কেন বলেনি তার কারণ রাফিন এখনও নিজেও জানে না। সবটা কেমন যেন রহস্য রহস্য লাগছে। বারবার মনে পড়ছে ডেঞ্জার বয়েজ গ্যাংয়ের বলা কথাগুলো, আর বলছে, কিন্তু আমাকে কেন তারা বাঁচালো? পুলিশদের সাথে তো মহা শত্রুতা ওই গ্যাংয়ের। তাহলে আমাকে কেন তারা বাঁচাবে? সেখানেই তো আমাকে আর ওদেরকে মেরে ফেলতো। তাহলে কি কোনো সম্পর্ক আছে আমার আর ওদের সাথে? না না, কেসটা যত সহজ ভাবছি ততই যেন কিছু প্রশ্ন মাথায় এসে কেসটা পুরোপুরিভাবে কঠিন করে দিচ্ছে। নিলয়, চল, আদনান সাহেব ডাকছে।
নিলয় ব্যালকনিতে দাঁড়িয়ে একের পর এক সিগারেট টেনে যাচ্ছে। রিশাদ বাড়িতে ছিল না বলেই সে সিগারেট খাচ্ছিল, কিন্তু হুট করে রিশাদ চলে আসবে নিলয় বুঝতে পারেনি। আর তার সিগারেট ফেলে রিশাদের দিকে ঘুরে তাকাতেই রিশাদ কথাটি বলে। নিলয় মুচকি হাসে, তারপর বলে, আচ্ছা চল। রেডি হয়নি। তার আর কোনো কথা বলে না। রেডি হয়ে দুজন বের হয়। রিশাদ বাইক নিয়ে আসার জন্য যায়। নিলয় বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তখনই ওর ফোন বেজে ওঠে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে মাসুমের কল। বল। সব কিছু ঠিকঠাক তো ভাইয়া? এখনো অবধি সব ঠিক আছে। আচ্ছা তাহলে রাখি, টেক কেয়ার। রিশাদ বাইক নিয়ে আসে। নিলয় পেছনে উঠে আদনান সাহেবের উদ্দেশ্যে দুজনে যায়। কিছু সময় বাইক চালানোর পর তারা এসে পৌঁছায় নিজ গন্তব্যে। বড় একটি বাড়ি, চারপাশ সিকিউরিটিতে ভর্তি। মাঝবয়সী এই আদনান সাহেবের বাড়িটা বেশ বড় ও পরিপাটি। বড় এই বাড়ির সামনের মেন গেটে সব সময় দুজন দারওয়ানে দাঁড়িয়ে থাকে, তবে ওদের হাতে রাইফেল। এক কথায় এরা দারওয়ান প্লাস সিকিউরিটি। আদনান সাহেবের সাথে কেউ দেখা করতে চাইলে 3 জায়গায় তাকে চেক করা হয়। আর বড় কথা, 1 মাস আগে তার বিয়ের কাছ থেকে অনুমতিপত্র নিয়ে তবেই দেখা করতে হবে। রিশাদ আর নিলয়ের বাইকটা বাড়ির সামনে যেয়ে থামে। বাড়ির মেন গেট সব সময় বন্ধ অবস্থাতে থাকে। নিলয়ের বাইকটা এসে সেখানে থামতেই দারোয়ান দুজন লোক দরজাটি খুলে দেয়। রিশাদ বাইক চালিয়ে ভেতরে প্রবেশ করার সময় নিলয়ের দিকে তাকিয়ে দুজন দারোয়ান সালাম দেয়। অন্য কেউ হলে এই দারোয়ান লোক দুটো আধা ঘন্টা ধরে তাদেরকে চেক করতো, কিন্তু নিলয় এসেছে, তারা কখনোই তাকে চেক করবে না। পুরো বাড়িটার কোথাও কোনো রকম মাটি নেই, সবটা পাকা করা। ঢাকা শহরে বিশাল জায়গা জুড়ে এই বাড়িটা, আর তার একমাত্র মালিক আদনান সাহেব। বাড়ির সামনেই বাইকটা পার্ক করে তারপর মাথা নিচু করে নিলয় হাঁটতে থাকে আদনান সাহেবের দিকে। দরজায় সিকিউরিটি টিম নিলয়ের দিকে তাকিয়ে হেসে সালাম দেয়। নিলয় তার উত্তর দিয়ে বলে, সবাই কেমন আছেন? জি ভালো। ভাই আপনি কেমন আছেন? আমিও ভালো। যান ভিতরে যান, আপনার জন্যই উনি আজ কোথাও বের হয়নি। রিশাদ আর নিলয় দুজনে বড় ড্রয়িং রুমে প্রবেশ করে। ড্রয়িং রুমের ডান পাশে আদনান সাহেবের সাদা পাঞ্জাবি পরে বসে টিভি অন করে সেদিকে তাকিয়ে আছে। নিলয়কে আসতে দেখে আদনান সাহেব টিভি অফ করে দেয়। আদনান সাহেবের মুখে দাড়ি নেই, ক্লিন শেভ করা, চুলগুলো একদম কালো। বয়সটা খুব বেশি না, আবার একদম ইয়াংও নন তিনি। নিলয়ের মতোই মুখটা তার মায়াবী, কেবল পার্থক্য নিলয় থেকে বয়সে বেশি উনি। নিলয় সামনে সোফার কাছে যেয়ে দাঁড়ায়, মাথাটা নিচুভাবেই আছে। রিশাদের দিকে তাকিয়ে আদনান সাহেব বলে, বসো রিশাদ, আসতে কোনো সমস্যা হয়নি তো? না স্যার, কোনো সমস্যা হয়নি। আপনার ফোন পেয়ে সোজা চলে এসেছি। গুড। কেমন আছো তোমরা? রিশাদ কিছু বলতে যাবে তার আগেই নিলয় রিশাদের দিকে তাকিয়ে বলে, রিশাদ, কি কারণে উনি ডেকেছেন সেটা জিজ্ঞাসা কর, আর না হলে তুই বসে কথা বল, আমি গেলাম। দেখেছো রিশাদ, তোমার বন্ধু এখনো আমার দিকে না তাকিয়ে সেই আগের মতোই রেগে কথা বলে। নিলয়, কি প্রবলেম তোর? তার কোনো উত্তর তুমি পাবে না। কেউ কোনো কথা বলে না, সবাই কিছুক্ষণ চুপ হয়ে বসে রইল। রিশাদ এবার আদনান সাহেবের দিকে তাকায়, আর একবার তাকায় নিলয়ের দিকে। নিলয় মাথা নিচু করে আঙুল ফোটাতে লাগলো, আর আদনান সাহেব নিলয়ের দিকেই তাকিয়ে আছে। রিশাদ কিছু বলতে যাবে, তখনই সবাই শুনতে পায়, হাই ডিয়ার সুইট হাজব্যান্ড, এখানে কি হচ্ছে? আমাকে না ডেকে তোমরা কথা বলা শুরু করেছো? যাও, তোমার সাথে আড়ি। রিশাদ আর আদনান সাহেব সেদিকে তাকায়। সিঁড়ি ভেঙে রিশাদ আর নিলয় থেকে মাত্র 2-3 বছরের বড় একজন মহিলা তাদের দিকে এগিয়ে আসছে। মহিলার নাম তাহিরা চৌধুরী, তবে এখন মিসেস তাহিরা হাসান নামে সবার কাছে পরিচিত। সবসময় হাতা কাটা ব্লাউজ পরবে, গলা থেকে বুকের ওপরের অনেকখানি অংশ সবসময় খুলে রাখবে। শাড়ি পরলেও নাভির অনেকটা অংশই খুলে থাকে তার। বলতে গেলে পুরো আধুনিক একজন মহিলা। রিশাদ উঠে দাঁড়িয়ে সালাম দেয়, কারণ রিশাদ ইনাকে বেশ ভালো করেই জানেন। সালাম দিয়ে রিশাদ দাঁড়িয়ে রইলেন তাহিরা হাসানের থেকে বসার অনুমতির জন্যই। তাহিরা হাসান সালামের উত্তর দিয়ে বলল, ওহ বসো রিশাদ, তোমাকে না বলেছি সালাম দেবে না, হাই বা হ্যালো বলবে, তা না হলে বুড়ি বুড়ি লাগে, বুঝতেই তো পারছো। রিশাদ মনে মনে হাসে। সে বসে তাহিরা বেগমের কথাই ভাবছে। সব সময় তিনি ঢং করে কথা বলেন। একগাদা মেকআপ, দামি শাড়ি, সাজুগুজু, ঢং করে কথা বলা তার নিত্যদিনের স্বভাব। তাহিরা বেগম সোজা আদনান সাহেবের পাশে গা ঘেঁষে বসে পড়ল। কি হচ্ছে কি? তোমাকে না বলেছি আজ নিচে আসবে না? নিলয় আসবে, তবুও তুমি এখন এ সময় নিচে। তাহিরা কথা শুনে সামনে বসা নিলয়ের দিকে তাকায়। নিলয়কে দেখেই তিনি আদনান সাহেবের কাছ থেকে অনেকটা দূরে সরে যেয়ে বসে। এতক্ষণে সে নিলয়কে একদমই দেখেনি। আদনান সাহেব কিছু বলতে যাবে, তখনই নিলয় রিশাদের দিকে তাকিয়ে বলে, রিশাদ চল,
আর এখানে থাকবো না। দেখছিস না ওনার চেয়ার লিডার চলে এসেছে। নিলয়, এসব কি? উনি তোর মা হন? হয়, সৎ মা হয়। বয়সে আমার থেকে 2 বছরের বড়, আমার মা হয়। তুই থাক, আমি গেলাম। নিলয় আর দাঁড়ায় না, বাইরে এসে বাইকের উপরে বসে। রিশাদ ভেতরেই আছে। নিলয় বাইকের উপরে বসে সিগারেটে ধরায়, উপরের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে থাকে। ওদিকে রিশাদ তখনও ভেতরে বসে আছে। এবার নাও, হলো তো? তোমার জন্যই নিলয়ের সাথে কথা বলতে পারি না। তুমি ভালো করেই জানো নিলয় তোমাকে সহ্য করতে পারে না। তাতে আমার দোষটা কোথায়? সে সহ্য করতে পারে না তো আমি করতে পারি। আমার তো কোনো সমস্যা নেই ওর দিক থেকে। আমি তো তাকে ছেলে মনে করি না কি? দেখো তাহি, এ ব্যাপারে এখন কোনো কথা বলতে চাই না। প্লিজ তুমি যাও, আমি রিশাদের সাথে কথা বলে আসছি। তাহিরা বেগম চলে গেলেন। আদনান নিশাদের দিকে তাকিয়ে বলল, তোমাদের ডেকেছিলাম তার কারণ তোমরা কি রাতে বের হয়েছিলে? মানে স্যার? আমি কিন্তু জানি তোমরা বের হয়েছিলে, আর কি কি করেছো সেটাও জানি। ও, তোমাদের না বারণ করে দিয়েছিলাম এসবে জড়াবে না? আচ্ছা স্যার, আমি নিলয়কে বলবো। ও তো শুনবে না। আমি বুঝিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, সব খবর দিও, আর ওকে একটু বুঝিও যেন রাগ না করে। আচ্ছা স্যার। রিশাদ বের হয়। বাইরে এসে দেখে নিলয় বাইকের ওপরে বসে সিগারেট খাচ্ছে। রিশাদ এবার কিছু বলে না, কারণ নিলয় যখন লেগে থাকে রিশাদ তখন কিছু বলতেই পারে না। রিশাদকে দেখে নিলয় সিগারেট ফেলে দেয়। রিশাদ বলে, তোকে মানা করার পরও তুই কাল ডেঞ্জার বয়েজে যোগ দিয়েছিস। আঙ্কেল সেটা জানে? তো মানে তুই কি তোর মায়ের কথা শুনবি না? চল বাসায় যাই, কাল ভার্সিটিতে যেতে হবে তো। রিশাদ কোনো কথা বলে না। রিশাদ এখন জানে নিলয় ভার্সিটিতে গেলে আগের মতো সমস্যা হবে না, কিন্তু আরাফ এবার সমস্যা না করলেও নিলয় সমস্যা করবে, এটা শিওর। নিলয় আর রিশাদ বাইক চালিয়ে নিজেদের বাড়ির কাছে আসে। কাছে আসতে দেখে রাফিন সাহেব ওদের বাড়ির সামনে পায়চুরি করছে। মাথায় তার ব্যান্ডেজ, হাতে পায়ে কালশিটে দাগ। রাফিন ভ্রু কুচকে তাকায় ওদের দিকে, কারণ ওদের কাছে দামি বাইক দেখে রাফিন বেশ খানিকটা অবাক চোখে তাকিয়ে আছে। স্যার, আপনি এখানে? তোমাদের সাথে দেখা করতে এলাম। কেন জানি না মনে হচ্ছিল তোমাদের সাথে কথা বললে ভালো লাগবে। কখন এসেছেন? কিছু সময় আগে। তোমরা কোথাও গিয়েছিলে? জি স্যার, একটু নেহাকে দেখতে গিয়েছিলাম। ও, তা এত দামি বাইকটা কার? রিশাদ আর কিছু বলে না, নিলয়ের দিকে তাকিয়ে শুকনো চোখে। নিলয় মুচকি হেসে বলে, বাইকটা আমাদের বন্ধুর, একটু দাঁড় নিয়েছি, সে এখনই আসবে নিতে। দাঁড়ান, ফোন করি। নিলয় পকেট থেকে ফোন বের করে। কিছু সময় পর একটা কালো জ্যাকেট পরে ছেলে রিক্সা করে নিলয়ের সামনে এসে নামে। নিলয় মুচকি হেসে বলে, এই নাও তোমার বাইক। কি ভাই, বাইকটা এনেছো সেই কখন, আর এখন দিলে? আচ্ছা ঠিক আছে, আবার লাগলে বইলো। রাফিন ছেলেটার দিকে তাকায়, পা থেকে মাথা অব্দি ভালো করে দেখে। এই ছেলে নিলয়দের থেকে বয়সে ছোট, কিভাবে বন্ধু হতে পারে? ছেলেটি বাইকে স্টার্ট দিতে যাবে, তখনই রাফিন থামিয়ে বলে, এই ছেলে দাঁড়াও, তোমার নাম কি? জি মাসুম। তোমার কণ্ঠটা আমার একটু চেনা চেনা লাগছে। খুব মনোযোগ দিয়ে হয়তো কোথাও তোমার কণ্ঠটা শুনেছিলাম। আমি তো আপনাকে প্রথম দেখছি, হয়তো কোথাও ভুল হচ্ছে। হতে পারে, আচ্ছা যাও। মাসুম চলে যায়। রাফিন নিলয়ের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, ভেতরে যেতে বলবে না? চলুন স্যার। স্যার নয়, ভাই বলো। তোমরা গ্রাম থেকে এসেছো, আর গ্রামকে আমি অনেক ভালোবাসি। চলো উপরে যাওয়া যাক। নিলয়ের সাথে রাফিন ওপরের ঘরের দিকে আসে। নিলয় কেমন যেন উসখুস করছে, কারণ রাফিন নিলয়ের সাথে সম্পর্ক করার চেষ্টা করছে, আর এটাই বড় সমস্যা। পুলিশদেরকে নিলয় সবসময় এড়িয়ে চলে। দেখা যাক পরে কি হয়। আচ্ছা স্যার, অনেকক্ষণ ধরে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব ভাবছি, কিন্তু করতে পারছি না। রাফিন নিলয়ের বিছানায় বসতে যাবে, তখনই রিশাদ কথাটি বলল। রিশাদের মুখে কথাটি শুনে রাফিন কিছুটা কপাল কুঁচকে তাকায়। নিলয় রুমে নেই। নিলয় ওদের জন্য কফি বানাতে গিয়েছে। রিশাদ আরাম করে বসতে বসতেই নিলয় 3 মগ কফি নিয়ে হাজির। রাফিনের দিকে কফি বাড়িয়ে দিতেই রাফিন বলল, বাহ, ইনোসেন্ট ছেলে, কফিও বানাতে পারে দেখছে। তোমাকে দেখলে তো তোমার উপর কেউ রেগেই থাকতে পারবে না, কিন্তু আরাফ যে কেন শুধু শুধু তোমাকে র্যাগ করে বুঝলাম না। রাফিনের মুখে নিলয়ের ব্যাপারে এমন কথা শুনে রিশাদ একটু শব্দ করেই হেসে দিল। রাফিন রিশাদের দিকে তাকিয়ে আর হাসি দিয়ে রিশাদ নিলয়ের দিকে তাকায়। নিলয় চোখ দুটো গোল করে রিশাদের দিকে তাকাতেই রিশাদ থেমে যায়, এবং রিশাদ মনে মনে বলে, আপনি যদি জানতেন নীলার আসল রূপ, তাহলে এটা আর বলতেন না। রাফিন রিশাদের হাসির কারণ জানতে চাওয়ায় আগেই বলল, স্যার
আপনাকে ওই কথাটা জিজ্ঞাসা করি যেটা জানতে চেয়েছি অনেকক্ষণ থেকে। ও হ্যাঁ, বলো কি কথা। আপনার মাথায় ব্যান্ডেজ আর হাতে কেমন কালশিটে দাগ দেখছি, কিন্তু এসব হলো কেন? ও এসব মাথায় চোট পেয়েছিলাম, বাইক থেকে পড়েছে। বাইকে থেকে পড়ে গিয়েছিলেন? তাহলে হাতে কেন দড়ি দিয়ে শক্ত করে বাঁধা দাগ পড়ে আছে? মনে হচ্ছে আপনার দুটো হাত কেউ শক্ত করে বেঁধে রেখেছিল অনেকক্ষণ। রাফিন চুপ করে যায়, কিছু বলতে চেয়েও পারল না। কফির মগে কয়েকবার চুমুক দিয়ে নিলয়ের দিকে তাকায় রাফিন। ওরা দুজন রাফিনের দিকে উত্তর সূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাফিন একবার ভাবলো সত্য ঘটনাটা খুলে বলবে, আবার ভাবলো যদি তারা আবার কাউকে বলে দেয়। রাফিন কেমন যেন অহেতুক চিন্তায় পড়ে গেল। নিলয় বলল, সত্যিটা বলুন স্যার, আমরা খালি শুনবো। বলছো তাহলে? স্যার বলুন আপনি, আর সমস্যা হলে থাক, বলতে হবে না। আচ্ছা শোনো, তোমাদের আমি মিথ্যা বলেছি। আসলে কাল রাতে আরাফের দলের ছেলে সাফিন আমাকে ধরে নিয়ে গিয়েছিল। কি? তারপর কি হলো? ওরা আমাকে মেরেই ফেলতো, কিন্তু রাফিন চুপ হয়ে যায়। কফির মগে চুমুক দিয়ে রাফিন নিলয় আর রিশাদের দিকে তাকায়। দুজনেই উৎসুক জনতার মতো চেয়ে আছে রাফিনের দিকে, যেন এমন কাহিনী তারা আগে কখনোই শোনেনি। রাফিন কফিটা শেষ করে উঠে দাঁড়িয়ে টেবিলে কফির মগ রেখে আবারও ঠিক জায়গাতে যেয়ে বসে। তারপর একটু নিঃশ্বাস নিয়ে বলে, কিন্তু তারা আমাকে মারতে পারেনি। পারবে কিভাবে? আপনি এমনিতেই হ্যান্ডসাম, আপনি নিশ্চয়ই ওদের সাথে লড়েছেন। লড়বেন নাই বা কেন? আপনি তো পুলিশ, আর আপনার কাজই তো অপরাধের বিরুদ্ধে লড়া। আপনার মতন পুলিশ অফিসারকে ওরা তুলে নিয়ে গিয়েছে, ভাবা যায়? ওরা সব মাটিতে পড়েছিল। ওরা কই এখন, হসপিটালে নাকি থানায় স্যার? না রিশাদ, আমি কিছুই করিনি। আমাকে যখন কপালে পিস্তল ঠেকিয়ে মারতে যাবে তখনই একটি গ্যাংয়ের ছেলেরা এসে আমাকে ওদের থেকে বাঁচায়। গ্যাং মানে কি? গ্যাং, নাম ডেঞ্জার ভয়েস। গ্যাংয়ের ছেলেদের মধ্যে যে নেতৃত্ব দিচ্ছিল সে আমার সামনে একটা ছেলেকে মেরে ফেলে, আর বাকি দুজন মানে সাফিনকে ছেড়ে দেয়, পরে আমাকেও বাঁচিয়ে ছেড়ে দেয়। ও, ডেঞ্জার বয়েস আবার কারা স্যার? নিলয়ের মুখে এমন কথা শুনে রিশাদ আবারও শব্দ করে হেসে দিল। নিলয় রাগী দৃষ্টিতে রিশাদের দিকে তাকাতে রিশাদ থেমে যায়। রাফিন রিশাদের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তুমি নিলয়ের কথা শুনে এমনভাবে হাসলে যেন নিলয় খুব ভালো করেই গ্যাংটাকে চেনে। আরে ভাই, ওই গ্যাংকে নিলয়ের মতো হাবাগোবা লোক কেন, আমি নিজেই তো চিনি না। অনেক আগে একটা আর্টিকেল বের হয়েছিল, প্রথম পাতায় এই গ্যাংটাকে নিয়ে অনেক কিছু লেখা ছিল। ছবিও দেখেছিলাম, লম্বা কালো টুপি পরে একটা ছেলের। তারপর আর জানি না স্যার। আমিও পরেই জেনেছিলাম। ওদের তাণ্ডব আমাকে মুগ্ধ করে, কোনো প্রকার ছিটে ফোটাও প্রমাণ রাখে না তারা। অবশ্য এদের কাজ কাউকেই বাঁচিয়ে না রাখা। তাহলে আপনি বাঁচলেন কেমনে স্যার? এটাই তো রহস্য। আসলে স্যারের সাথে তো ওনাদের মনে হয় না কোনো শত্রুতা নেই, আবার হতেও পারে স্যার ওদের বন্ধু। হয় না এমন, যেমন আমাদের সাথে স্যারের এখন বন্ধুত্ব হয়েছে। রিশাদের কথা শুনে নিলয় জোরে জোরে কয়েকবার কেশে দিল। রিশাদ মুচকি হেসে রাফিনের দিকে তাকিয়ে আছে। রিশাদ জানে এখন নিলয়ের দিকে তাকালে চোখ রাঙানি দেখতে হবে তার। আচ্ছা শোনো, তোমরা যেন আবার কাউকে বলো না এই ব্যাপারে। আর তোমাদের ভার্সিটিতে যাওয়ার দরকার নেই নিলয়, ওরা খুব খারাপ। আচ্ছা স্যার, ঠিক আছে। দুজনের সাথে রাফিন আরও কিছু সময় কথা বলে চলে যায়। নিলয় আর রিশাদ যেন হাফ ছেড়ে বাঁচে। পকেট থেকে ফোন বের করে মাসুমকে কল দিয়ে বলে, মাসুম, বাইকটা নিয়ে চলে আয়। কোথায় আছিস এখন? ভাইয়া বাইকটা থাক না, কিছু সময় আফরিনের সাথে একটু ঘোরাঘুরি করব। আফরিনটা আবার কে? আরে ওই যে রাফিয়ানে যে ছিল সেই আফরিন। আর আমি রাফিয়ান চ্যাপ্টার শেষ। আচ্ছা যা, গুড। নিলয় দুই পকেটে হাত গুজে ভার্সিটিতে প্রবেশ করে। চোখে চশমা তার। দূর থেকে নিলয় দেখতে পায় প্রতিদিনের সেই জায়গাটাতে আরাফদের বসে থাকতে দেখত। সেখানে তারা নেই, তবে ওদের বদলে একদল সিনিয়র আপুরা বসে আছে। নিলয় মনে মনে একটু অখুশি হলো, কারণ সে চেয়েছিল আরাফ তাকে আরও র্যাক করুক, কিন্তু না, এমন হয়নি। অবশ্যই না হওয়ারই চান্স ছিল বেশি। নিলয় মেয়েগুলো একটু সামনে আসতে শুনতে পায় ওদের মধ্যে লিডার গোছের একটা মেয়ে গিটার হাতে গান গাইছে। ও পোলারে পোলারে তুই অপরাধী রে, আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে, আমার ভালোবাসার সাথে খেলার অধিকার দিল কে, এখন তুই শালা অপরাধী, তোর ক্ষমা নাই রে।
নীলয় কপাল কুঁচকে তাকায় ওদের দিকে একটু। ভার্সিটি লাইফের সময়গুলো বড়ই অন্যরকম। যা ইচ্ছে ক্যাম্পাসে সিনিয়ররা অনেক কিছুই করতে পারে, গায়ে ওঠাতে পারে যে কোনো ধরনের পোশাক। নীলয় ক্রস করতে গানটা থেমে গেল। যে গান গাইছিল সে নীলয়কে ডাক দেয়। ওই সেক্সি পোলা, মিস্টার নিলয়, আরাফের প্রধান শত্রু। মেয়েটির জামা পরবা নাকি? নীলয় থেমে যায়। নীলয় ভেবেছিল হয়তো আর কিছুই হবে না, কিন্তু কেন যেন মনে হচ্ছে এইবারই বড় কিছু হতে চলেছে তার সাথে। নীলয় একটু তাকিয়ে কিছু না বলে চলে এক পা ফেলে এগিয়েছে, তখনই গিয়ে যেন পেছন থেকে ওর ব্যাগটা টেনে ধরেছে। তাকিয়ে দেখে সেই মেয়েগুলো, আর ঠিক ওদের পেছনেই আরাফ দাঁড়িয়ে। আরাফের সাথে সাফিনা সোহাগ রয়েছে। নীলয় মাথাটা নিচু করে নেয়। আরাফ কাছে আসে, মেয়েগুলো সরে যায়। আরাফ নীলয় জামার কলার ধরে হ্যাঁচকা টান দেয়। নীলয় পড়ে যেও পড়ল না। আরাফ বলে, শুনলাম নাকি তুই নেহাকে ভালোবাসিস? ভাই রেক করেন প্রতিদিন ঠিক আছে, কিন্তু কেন মিথ্যে দোষ দিতেছেন ভাই? নেহাকে আমি ঠিকভাবে চিনিও না। ওর চাচাতো বোন অনু আমাকে বলেছে নেহা নাকি তোর কথা সবসময় বলে। কি করেছিস ওর সাথে? ভাই আমি কিছু জানি না ভাই, প্লিজ ভাই আমাকে ছেড়ে দিন। চুপ শালা, ভাঙ ধরো ভাঙ, তোকে মেরে সোজা উপরে পাঠাবো, তোর কোনো খবর হবে না শালা। নীলয় চুপচাপ দাঁড়িয়ে আছে। আরাফ কিছু বলতে যাবে তখনই কোথা থেকে দৌড়ে রিশাদ চলে আসে। রিশাদ নীলয়ের খুব কাছে দাঁড়িয়ে আস্তে করে বলে, কি রে, কি করবি? আর এক সহ্য করবি?